এই ভিডিও আমরা চলন ও অঙ্গচালনা চ্যাপ্টারের এমসিকিউ প্রিসাইজ ক্লাস করব। অ্যান্ড আমরা জানি অনেকেরই এই এইচএসসিতে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়া হয় না। সো দ্যাটস ওয়াই অ্যাডমিশনে এসেও এই চলন ও অঙ্গচালনা চ্যাপ্টারে অনেকেই আমরা প্যারা খাই। ওকে, সো আমরা এই ক্লাসে একেবারে খুব কম সময়ের মধ্যে প্রিসাইসলি কীভাবে চ্যাপ্টারটা গোছানো যায় এবং টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে কীভাবে খুব সহজে মনে রাখা যায় তার চেষ্টাই করব। অ্যান্ড যারা এই চ্যাপ্টারটি আগে পড়েছো তাদের একটা রিভিশন, এবং যারা পড়ো নাই তাদের ইম্পর্টেন্ট টপিকগুলো খুব ভালোভাবে পড়া হয়ে যাবে। ওকে, সো দেখা যাক। প্রথমে এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদেরকে পড়তে হবে কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস। ওকে, সো কঙ্কালতন্ত্রকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, আমরা জানি। ওকে, সো তিন ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে বহিকঙ্কালতন্ত্র, তারপর হচ্ছে অন্তকঙ্কালতন্ত্র, তারপর তিন নম্বর হচ্ছে স্প্লাঙ্কিং কঙ্কালতন্ত্র। ভাইয়া কিচ্ছু বুঝিনি। আচ্ছা, বহিকঙ্কালতন্ত্র মূলত হচ্ছে বোঝা আমাদের দেহের বাহিরে। বহি মানে কি? বাহির, অর্থাৎ ত্বকোদ্ভূত যে অঙ্গাদিগুলো আছে তাদেরকে আমরা বলতেছি বহিকঙ্কালতন্ত্র। ওকে, সো উদাহরণ কি কি হতে পারে ভাইয়া? যেমন বাহিরে কি কি আছে আমাদের? নখ, দাঁত, লোম প্রভৃতি কি আমাদের এই বহিকঙ্কালতন্ত্রের মধ্যে পড়ে। ওকে, সো তারপর যদি আমরা বলি অন্তকঙ্কালতন্ত্র কি হবে? অবশ্যই দেহের ভেতরের কোনো কিছু। তাহলে অন্তকঙ্কালের মধ্যে আমাদের দেহের যে ভেতরে যেগুলো আছে, অর্থাৎ অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, যেগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে বেশি পড়ে থাকি সেগুলা, অর্থাৎ অক্ষীয় এবং উপাঙ্গীয় কঙ্কাল যেগুলো আছে সেগুলো মূলত আমাদের অন্তকঙ্কাল। ওকে, স্প্লাঙ্কনিং বলতে বোঝায় হচ্ছে ভাসমান। ওকে, স্প্লাঙ্কনিং শব্দের অর্থ কি ভাইয়া? স্প্লাঙ্কনিং শব্দের অর্থ হচ্ছে আমাদের ভাসমান, অর্থাৎ আমাদের শরীরে যে ভাসমান তন্ত্রগুলো আছে, আমাদের শরীরে যে ভাসমান তন্ত্রগুলো আছে সেগুলাই মূলত আমাদের এই স্প্লাঙ্কনিং তন্ত্র নামে ব্যবহৃত হয়। ওকে, সো এখন এই যে স্প্লাঙ্কনিং তন্ত্র, এগুলোর উদাহরণ কি হতে পারে ভাইয়া? ল্যারিংস এর তরুণাস্থি, আমরা জানি ট্রাকিয়া, ব্রঙ্কাই, সবগুলাই কিন্তু আমাদের শরীরে ভাসমান, তাই না? সো এই যে ভাসমান, অর্থাৎ তরুণাস্থি কিন্তু আলাদাভাবে না, ল্যারিংস, ল্যারিংস কিন্তু আমাদের কি? ভাসমান। ট্রাকিয়া, ব্রঙ্কাই সবগুলাই কিন্তু আমাদের শরীরে ভাসমান আকারে থাকে। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি। মজার ব্যাপার হলো আমাদের এই তিনটা অপশন থেকে যদি প্রশ্ন আসে বেশিরভাগ থেকে এই স্প্লাঙ্কনিং কঙ্কালতন্ত্র কোনটা, সো প্রশ্ন করে যে নিচের কোনটি ভাসমান কঙ্কালতন্ত্র বা স্প্লাঙ্কনিং কঙ্কালতন্ত্র, অপশন থাকে তোমরা অ্যান্সার করবা। ওকে, সো হোপফুলি আর ভুল হবে না। ওকে, সো আমরা নেক্সট যদি যাই, আমাদের এই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট, যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানবদেহের কঙ্কালতন্ত্র। মানবদেহের কঙ্কালতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। ওকে, সো এখন এই যে অক্ষীয় কঙ্কাল আছে এদের সংখ্যা হচ্ছে 80টা, উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের সংখ্যা হচ্ছে 126টা। মনে রাখবা, অক্ষীয় কিন্তু কম, সংখ্যায় কম 80টা, উপাঙ্গীয় বেশি 126টা। আচ্ছা, অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে রয়েছে আমাদের করটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর, এগুলো আমরা জানি। এবং উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে রয়েছে বক্ষ অস্থিচক্র, বাহু, শ্রোণীচক্র, পা। এখানে একটা মানুষের কনফিউশন জাগে যে বক্ষ পিঞ্জর আর বক্ষ অস্থিচক্র কোনটা কি, মানে কোনটা অক্ষীয় কোনটা উপাঙ্গীয়। মনে রাখবো, আমাদের যে বক্ষ পিঞ্জর অর্থাৎ বুকের যে খাঁচা, আমাদের যে সরাসরি যে বুকের যে খাঁচা, এটা হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর। ওকে, আর এই বক্ষপিঞ্জরটা হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্রের উদাহরণ। কিন্তু আমাদের পাশে যে আমাদের কি আছে, বক্ষস্থিচক্র অর্থাৎ ক্লাভিকল, এই যে আমরা যেটাকে ছেলেদের ক্ষেত্রে বলি কালার বোন, মেয়েদের ক্ষেত্রে বলি বিউটি বোন, এই যে ক্লাভিকল আছে, অর্থাৎ এই ক্লাভিকলটা কিন্তু আমাদের এই যে পিছন দিকে আমাদের যে স্ক্যাপুলা আছে, এটা আঁকা আমি আঁকতে পারতেছি না, তো যাই হোক, স্ক্যাপুলা এবং ক্লাভিকল এই দুইটা কিন্তু আমাদের বক্ষ অস্থিচক্রের উদাহরণ। ওকে, সো হোপফুলি এখান থেকে ভুল হবে না। সো আমাদের এখান থেকে যেগুলো পড়া লাগবে, যদিও আমরা সবগুলো ডিটেইলসে আরও পড়বো, জাস্ট এখান থেকে মনে রাখবা মানব কঙ্কালতন্ত্রের মধ্যে একটা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র, একটা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। অক্ষীয় কঙ্কালতন্ত্র 80টা, উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র 126টা। অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে কি কি আছে? করটি, যার সংখ্যা 29টা, মেরুদণ্ড, যার সংখ্যা হচ্ছে 26টা, বক্ষপিঞ্জর, যার সংখ্যা হচ্ছে 25টা। ওকে, পাঁজর 24টা, অর্থাৎ দুই জোড়া করে। স্টারনাম কয়টা? একটা। ওকে, মানে এক জোড়া করে দুই পাশে আর কি, 12টা 12টা। ওকে, সো তারপর বক্ষস্থি চক্র হচ্ছে স্ক্যাপুলা এবং ক্লাভিকুল। সো এগুলো আমরা পরবর্তীতে দেখবো। এখন কথা হইতেছে ভাইয়া, এই যে বক্ষস্থি চক্র, বাহু, শ্রোণীচক্র, পা, এগুলো সবই কি আমাদের উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের অংশ। ওকে, সো এখন আমরা কোনটাকে একটু ডিটেলসে পড়বো। ওকে, সো আমরা দেখলাম যে অক্ষীয় কঙ্কালতন্ত্রের সংখ্যা কত? 80টা, তাই না? সো এই 80টার মধ্যে করটিকে আমরা বলছিলাম করটি হচ্ছে 29টা, আমরা জানি। এই করটিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। ওকে, সো করটিতে করটিকা থাকে, মুখমণ্ডলীয় অস্থি থাকে, কর্ণাস্থি থাকে এবং হাইওয়েট থাকে। ওকে, সো এই হাইওয়েটটা হচ্ছে আমাদের ইউ আকৃতির। কি বললাম? এই হাইওয়েটটা কি আকৃতির? ইউ আকৃতির। ওকে, সো এখন আমরা দেখি
এখানে উদাহরণগুলো মূলত লাগে যে নিচের কোনটি করটিকার অস্থি, নিচের কোনটি মুখমণ্ডলীয় অস্থি, এভাবে প্রশ্ন আসে। এখন করটিকার অস্থি কোনগুলো, এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? সো আমরা মনে রাখবো আমাদের যে করটিকাস, মানে করটিকাস অর্থাৎ এটা বলতে মূলত বোঝায় আমাদের যে মানে ব্রেইনের যে খাঁচা, সরি, মস্তিষ্কের যে খাঁচাটা আছে, এইটা হচ্ছে আমাদের মূলত করটিকা। ওকে, সো আমাদের কপালের সামনের দিকে দেখবা ভাইয়া, মানে সামনের দিকে কপালের যেটা থাকে এটাকে বলা হয় ফ্রন্টাল, একটা ফ্রন্টাল থাকে। তার ঠিক পিছনের দিকে ভাইয়া, তার ঠিক পিছনের দিকে, পিছনের দিকে থেকে দুই ভাগে দেখবা, মাঝখানে এভাবে দুই ভাগ হয়। এই দুই ভাগে থাকে কি, প্যারাইটাল। এটা একটা প্যারাইটাল, এটা একটা প্যারাইটাল। সো আমরা কি বললাম, সামনের দিকে যেটা এটা হচ্ছে ফ্রন্টাল, পিছনের দিকে যেটা হচ্ছে প্যারাইটাল, অর্থাৎ প্যারাইটাল কয়টা থাকে, দুইটা। আচ্ছা, বুঝলাম। তারপর মনে রাখবা আমাদের যে কানের পাশে, কানের পাশে যে ইয়াগুলা থাকে, সেগুলা সেগুলো হচ্ছে টেম্পেরাল। এগুলা কি, এগুলো হচ্ছে কি, টেম্পেরাল। ওকে, সো তাহলে কি বললাম, ফ্রন্টাল অস্থি কয়টা, ফ্রন্টাল অস্থি হচ্ছে একটা, প্যারাইটাল অস্থি হচ্ছে দুইটা, টেম্পেরাল অস্থি হচ্ছে দুইটা। কিভাবে বুঝলাম, ফ্রন্টাল তো একটাই দেখাই যাচ্ছে, প্যারাইটাল দুই পাশে, তারপর টেম্পেরাল দুই পাশে। ওকে, সো তারপর অক্সিপিটাল, এবং অক্সিপিটাল থাকে আমাদের এই যে পিছনের দিকে, এবং অক্সিপিটালের নিচেই কিন্তু আমাদের একটা গহ্বর থাকে, নিচে একটা গহ্বর থাকে, এটা 3D ইমেজ দেখানো যাইতেছে না। সো এখানে কিন্তু একটা ফেরামেন ম্যাগনাম, ফোরামেন ম্যাগনাম নাও এক ধরনের গহ্বর থাকে। ওকে, এটা কিন্তু অক্সিপিটালের মধ্যে থাকে, তাই না? সো আমরা এগুলো জানি, সো আমরা একটু রিভিশন দিয়ে যাই। ওকে, সো অক্সিপিটাল কয়টা থাকবে, একটা ভাইয়া, অক্সিপিটাল কিন্তু এখানে থাকে কয়টা, একটা। সো স্ফেনয়েড অ্যাথময়েড ভেতরে একটা থাকে। আচ্ছা, সব তো বুঝলাম। এখান থেকে যেভাবে প্রশ্ন আসে ভাইয়া, যে নিচের কোনটি করটিকার অস্থি, সো আমরা মুখস্থ করে ফেলবো, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, অ্যাথময়েড। আমরা মূলত মুখমণ্ডলীয় অস্থিগুলো যদি মনে রাখি, বা এগুলো মানে যে কোনো একটা মনে রাখলে আরেকটা অ্যান্সার করা যায়। ওকে, আমরা দেখতেছি, দেখো ভাইয়া। সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, অনেক সময় আসে যে জোর অস্থি কোনগুলা, মনে রাখবো আমাদের যে পেট আছে, অর্থাৎ পেট, এটা হচ্ছে জোর। কি বলতেছি আমরা এখানে, প্যারাইটাল এবং টেম্পেরাল, এই দুটো হচ্ছে জোর অস্থি। ওকে, সো জোর অস্থি কারা কারা, প্যারাইটাল এবং টেম্পোরাল, বাকি সবাই সিঙ্গেল। ওকে, সো এখানে মোট 6 ধরনের অস্থি আছে, এবং মোট 8টি অস্থি আছে। ওকে, হোপফুলি ধরতে পারছো, 6 ধরনের, 8টি। ওকে, তারপর মুখমণ্ডলীয় অস্থি। এখন মুখমণ্ডলীয় অস্থির মধ্যে আমরা এভাবে মনে রাখতে পারি যে মুখমণ্ডলীয় অস্থি কোনগুলা, মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে ভাইয়া, এভাবে মনে রাখতে পারি, মার জানালায় ভোমার পেলাম। সো এইভাবে একটু ভাইয়া মনে রাখা যায় কিভাবে, যেমন দেখো, উদাহরণ কি কি, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক অস্থি, নেজাল অস্থি, ল্যাক্রিমাল অস্থি, ইনফিরিয়র নেজাল কঙ্কা, ভোমার এবং প্যালেটাইন। ওকে, সো এখন যদি দেখি, মার মতে ম্যাক্সিলা, মার ম্যান্ডিবল, সো দুইবার, ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল। তারপর জাইগোমেটিক, জানালায়, জানালায় দিয়ে জাইগোমেটিক, না, ন আছে না, ন দিয়ে কি হবে ভাইয়া, ন দিয়ে হবে আমাদের নেজাল। ওকে, সো কি বলতেছি, নেজাল কি দিয়ে ভাইয়া, ন দিয়ে, ন দিয়ে আমাদের নেজাল। তারপর ল্যাক্রিমাল, জানালা, লতে ল্যাক্রিমাল। ওকে, ইনফেরিয়র, জানালাই, রস্যই কিন্তু একটা লিখছে। ওকে, সো মামার জানালাই রস্যই দিয়ে ইনফেরিয়র নেজাল কঙ্কা। তারপর ভোমার পেলাম, এই ভোমার দিয়ে আমাদের কি হবে, ভোমার। ওকে, তারপর পেলাম, পেলাম দিয়ে প্যালেটাইন, পেলাম দিয়ে কি, প্যালেটাইন। সো হোপফুলি তোমরা এগুলো আগেও জানো, সো আমরা একটু জাস্ট দেখিয়ে দেয় আর কি। ওকে, সো কোনটা মুখমণ্ডলীয় মণ্ডলীয় অস্থি, কোনটা করটির অস্থি, আসলে কিভাবে দিব, মুখমণ্ডলীয় অস্থি কি কি, মামার জানালাই ভোমার পেলাম, আর করটিকার অস্থি হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পেরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, অ্যাথময়েড। ওকে, সো মুখমণ্ডলীয় অস্থির মধ্যে এখন এখানেও একটা ব্যাপার আছে, যে কারা কারা জোর, সরি, কারা কারা বিজোর অস্থি। মনে রাখবো আমাদের যে মা ভাই জোর, কি বললাম, আমাদের যে মা ভাই, সরি জোর বলছি না, মা ভাই হবে কি আমাদের বিজোর। ওকে, মা ভাই হচ্ছে আমাদের বিজোর। ওকে, সো মা ভাই বিজোর, তার মানে বাকি সবাই জোর। ওকে, আর উপরে কি ছিল, জোর ছিল কারা কারা, পেট, প্যারাইটাল আর টেম্পেরাল। ওকে, আর নিচে কি, বিজোর কারা কারা, মা ভাই। ওকে, মাতে কিন্তু ম্যান্ডিবল, এবং ইয়াতে কি বলে, ভাইতে ভোমার। ওকে, সো এখানে কিন্তু ম্যাক্সিলা না, মনে রাখবা ম্যান্ডিবল, নিচের যে চোয়ালটা এটা হচ্ছে ম্যান্ডিবল, সেটা বড় জিনিস না। সো নিচের যে চোয়ালটা এটা হচ্ছে ম্যান্ডিবল, এটা বড় জিনিস, এবং এটা হচ্ছে সিঙ্গেল থাকবে। ওকে, সো আর উপরে ম্যাক্সিলাটা দুইটা থাকে। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। তারপর কর্নাস্থি, মনে রাখবা আমাদের কর্নাস্থি হচ্ছে তিনটা, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এগ্রিতে অনেকবার আসছে, যে ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস, এই তিনটা হচ্ছে আমাদের
কর্ণাস্থি। ওকে, সো ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিস, এই তিনটে হচ্ছে আমাদের কর্ণাস্থি বা মধ্যকর্ণের অংশ তোমরা বলতে পারো। ওকে, সো তারপর হাইওয়েড হচ্ছে একটা থাকে, যেটা হচ্ছে ইউ আকৃতির। ওকে, সো এখানে করোটিতে মোট 18 ধরনের অস্থি থাকে এবং মোট 29টি অস্থি থাকে। বেশি কঠিন চাইলে ধরনটা জিজ্ঞেস করে। ওকে, সো 18 ধরনের এবং মোট 29টি অস্থি থাকে। ওকে, সো 29টি তোমরা মনে রাখতে পারো। তারপর মেরুদণ্ড। মেরুদণ্ডের ক্ষেত্রে আমরা যদি পরবর্তীতে পড়বো, তাও দেখো ভাইয়া, মেরুদণ্ডের 5 ধরনের, মোট টোটাল কয় ধরনের ইয়া থাকে? 5 ধরনের। ওকে, সো কি কি? সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, সেক্রাম এবং ককিক্স। ওকে, সো মোটমাট কয়টা থাকে ভাইয়া? 26টা। ওকে, সো তবুও আমরা এই সংখ্যাগুলো পরবর্তীতে আবার পড়বো, আর এখানে দেখাচ্ছি না। বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর আমরা বলছি, বকের যে খাঁচা কি কি থাকে? স্টারনাম থাকে আর পরশুকা থাকে। ওকে, সো স্টারনাম আর পরশুকা থাকে। ওকে, স্টারনামের আবার কয়েকটা অংশ থাকে, মোট 3টা অংশ থাকে। ওকে, সো আমরা দেখবো পরবর্তী, সমস্যা নাই। আচ্ছা, সো বক্ষ অস্থিচক্রের মধ্যে আর কি কি আছে? স্ক্যাপুলা এবং ক্লাভিকল, দুইটা দুইটা, মোট কয়টা? 4টা। বাহু কয়টা? বাহু থাকে মোট কয়টা? 60টা। এগুলো একটু লাগে। এবং বাহুর মধ্যে কি কি ভাইয়া থাকে? রেডিয়াস এবং আলনা থাকে বাহুতে। যদি আমরা বলি যে হাতের যে বাহু আছে, রেডিয়াস ও আলনা থাকে বাহুতে। এবং স্টোন, এবং পায়ে থাকে কি? যে টিবিয়া ফিবুলা হচ্ছে পায়ে। কি বললাম? বাহুতে থাকে রেডিয়াস আলনা, পায়ে কি? টিবিয়া ফিবুলা। ওকে, সো দেন হিউমেরাস কি? হিউমেরাস কি? বাহুতে থাকবে। এবং ফিমার কোথায় থাকবে? পায়ে। ফিমার হচ্ছে সবচেয়ে বড় অস্থি। ওকে, এবং শক্তিশালী অস্থি। ওকে, সো তারপর যদি হাতের অংশ কোনগুলো বলে, হাতে যখন হবে তখন সব কিছু কার্পাল দিয়ে হবে। অর্থাৎ কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস দুই জায়গায় থাকে। কার্পাল, মেটাকার্পাল এগুলো হচ্ছে বাহুতে। এবং আমি যদি বলি যে ট দিয়ে যেগুলা অর্থাৎ প্যাটেলা, টার্সাল, মেটাটার্সাল, এগুলো যদি বলে, এগুলো আলাদাভাবে পায়ে হবে। ফ্যালাঞ্জেস বাহু এবং পা দুইটাতেই থাকবে। ওকে, সো হোপফুলি তোমরা এগুলো জানো, তাও একটু দেখিয়ে দেয় আর কি। ওকে, সো হোপফুলি এখান থেকে আর ভুল হবে না। আর শ্রোণী অস্থিচক্র হচ্ছে 3টা: ইলিয়াম, ইস্চিয়াম এবং পিউবিস। ওকে, ইলিয়াম, ইস্চিয়াম এবং পিউবিস, সিরিয়ালটাও একটু আমরা মনে রাখবো। এদেরকে বলা হয় কি? হিপবোন। এদেরকে বলা হয় কি? হিপবোন। ওকে, হিপবোন টোটাল কয়টা থাকে? 2টা। ওকে, এখানে কিন্তু 6টা কেউ বলবা না। ওকে, হিপবোন কয়টা থাকে টোটাল? 6টা। সরি, আমি ভুল বলতেছি। হিপবোন হচ্ছে 2টা। ওকে, সো হিপবোন হচ্ছে 2টা। ওকে, আচ্ছা, সো দেন, আচ্ছা, সো আমরা বলছিলাম কশেরুকার প্রকার আমরা পড়বো। সো ইংরেজি নামগুলো আমরা মনে রাখবো। কশেরুকার সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা, যা থাকে টোটাল কয়টা? 7টা। থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা, এটা থাকে টোটাল কয়টা? 12টা। এবং ল্যাম্বার বা কটিদেশীয় কশেরুকা, এটাকে আমরা বলা হয় 5টা। এখন দেখো ভাইয়া, সার্ভাইকাল এটা গ্রীবাদেশীয়। সার্ভাইকাল মানে কি? ঘাড়ের না? তো ঘাড়, গ্রীবা, এই টাইপের দিয়ে মনে রাখবা। সার্ভাইকাল ঘাড় বা গ্রীবাদেশীয় কশেরুকা। থোরাসিক, থোরাক্স কি মানে বক্ষে থাকে না? থোরাক্স কি বক্ষে থাকে না? তার মানে কি? বক্ষদেশীয় কশেরুকা হবে কি? থোরাসিক কশেরুকা। এটা দিয়ে এটা মনে রাখা যায়। লেম্বার, এটা একটু নামটা একটু কঠিন। লেম্বার কোটি একটু আনকমন নাম। ওকে, সো লেম্বার কোটি দেশীয় কশেরুকা। ওকে, এটা থাকে 5টা। এটাও কিন্তু অনেক সময় আসে। সো লেম্বার কশেরুকা কয়টা? 5টা। থোরাসিক কশেরুকা, থোরাক্স, এটা হচ্ছে 12টা। ওকে, সো আমাদের যে স্টারনামের যে জায়গাটা আছে, ওইটা থেকে তোমরা মনে রাখতে পারো যে আমাদের যে মোট কশেরুকা হচ্ছে কি, মানে পরশুকার যে জায়গাটা, পরশুকা কয়টা থাকে? 12 জোড়া থাকে। আর এখানে থোরাসিক কশেরুকা কয়টা থাকে? 12টা থাকে। তারপর সার্ভাইকাল মানে গ্রীবাদেশীয় কশেরুকা হচ্ছে 7টা। ওকে, এটাও কিন্তু মাঝে মাঝে আসে। তারপর আমরা মনে রাখবো যে স্যাক্রাল এবং কক্সিক্সাল দুইটার মধ্যে একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে ভাইয়া? এই যে স্যাক্রাল বা শ্রোণীদেশীয় কশেরুকা, এইটা আমাদের যে মানে প্রথমত হচ্ছে, সেক্রাল থাকে কয়টা? সেক্রাল থাকে একটা। বাট সরি, সেক্রাল থাকে 5টা। বাট এইটা পরবর্তীতে একীভূত হয়ে আমাদের এই যে মানে সেক্রাল কশেরুকাগুলো একীভূত হয়ে একটাতে পরিণত হয়, অর্থাৎ সেক্রামে পরিণত হয়। ওকে, সো একইভাবে আমাদের কক্কিক্সিয়াল থাকে 4টা। এগুলা পরবর্তীতে একীভূত হয়ে আমাদের একটা কক্কিক্সে পরিণত হয়। ওকে, এগুলো তোমরা জানো, আমি জানি যে সেক্রাল থাকে 5টা, পরবর্তীতে একটা হয়। কক্কিক্সিয়াল থাকে 4টা, পরবর্তীতে একটা হয়। ওকে, এজন্য পূর্ণবয়স্ক মানুষের মোট থাকে 26টা। বাট যদি আমাদের শিশুদেহে বলতো, শিশুদেহে কিন্তু আমাদের মোট 33টা কি থাকে? 33টি আমাদের যে কশেরুকা থাকে, এটা হচ্ছে 33টা। এটা কোথায়? শিশুদেহে। ওকে, শিশু দেহে। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো এবার আমরা যদি একটু দেখে আসি, আমরা হয়তো একটু মিস করে আসছি, যে আমাদের মানব কঙ্কালতন্ত্র কিন্তু যখন মানে শিশুদের দেহে কিন্তু 300টা। সর্বপ্রথম কিন্তু 300টি থাকে কোথায়? শিশু শিশু দেহে। এবং পরিণত বয়সে কয়টা? 206টাতে পরিণত হয়। 206টিতে পরিণত হয়। ওকে, পরিণত বা প্রাপ্তবয়স্ক মানুষ। ওকে, প্রাপ্ত বয়স্ক। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি, তাই না? আচ্ছা,
এবার আমরা দেখব হচ্ছে কি আছে আমাদের, ওয়েট। আচ্ছা, সো আমাদের এই যে কশেরুকাগুলো আছে, অর্থাৎ গ্রীবাদেশীয় যে কশেরুকাগুলো আছে, বা আমাদের যে সার্ভাইকাল কশেরুকা আছে, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা, এগুলার কয়েকটা ইম্পর্টেন্ট আছে, মানে প্রথম কয়েকটাই আমাদের পড়া লাগে। ওকে, সো কি হচ্ছে প্রথম যেটা, প্রথমটার নাম হচ্ছে কি আমাদের, মনে রাখবা অ্যাটলাস। অ্যাটলাস হচ্ছে কি আমাদের প্রথম যে কশেরুকা, এটার নাম হচ্ছে অ্যাটলাস। ওকে, এই অ্যাটলাসটা দেখতে কিসের মতো, আংটির মতো। অ্যাটলাসটা আংটির মতো। ওকে, সো এখান থেকে এতটুকু পড়লে হয়ে যায়। আর মনে রাখবে অ্যাটলাসে কিন্তু কোনো ধরনের সেন্ট্রাম নাই। এই যে মাঝখানে যেটা থাকে, এই যে নিচে দেখো ভাইয়া, এই যে এইটাকে বলা হয় কিন্তু ভাইয়া আমাদের সেন্ট্রাম। ওকে, এটাকে বলা হয় কি আমাদের সেন্ট্রাম, বাট এখানে কিন্তু ভাইয়া কোনো ধরনের যে সেন্ট্রাম আছে, কোনো ধরনের সেন্ট্রাম নাই। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে যে সেন্ট্রাম নাই কার, এটা হচ্ছে কি অ্যাটলাসের সেন্ট্রাম নাই। ওকে, সো তারপর এখন দেখো ভাইয়া এক্সিস। এক্সিস হচ্ছে দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা। দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকার নাম কি, এক্সিস। এই এক্সিসের সেন্ট্রাম থাকে। ওকে, সো এটা মোটামুটি পড়লে হয়ে যায়। ওকে, মানে বেশি কিছু লাগে না, মানে পড়লে তো অনেক কিছুই পড়া যায়, যে ট্রান্সভার্স প্রসেস, ভার্টিবল ফোরামেন। ওকে, আর তারপর এটার প্রথমটার অর্থাৎ অ্যাটলাসের ভার্টিবল ফোরামেনটা বড়। ওকে, সো পড়া যায়, বাট বেশি যেটা আসে আমি জাস্ট সেগুলো দেখাচ্ছি। ওকে, সো এখান থেকে আরেকটা জিনিস জাস্ট পড়তে পারো, ওডন্টয়েড প্রসেস কোথায় থাকে, ওডন্টয়েড প্রসেস থাকে এক্সিসে। ওকে, ওডন্টয়েড প্রসেস কোথায় থাকে, এক্সিসে। ওডন্টয়েড প্রসেস এক্সিসে। আচ্ছা, তারপর ভার্টিব্রা প্রমিনেন্স। ভার্টিব্রা প্রমিনেন্স হচ্ছে সপ্তম সার্ভাইকাল কশেরুকা। সপ্তম সার্ভিক্যাল কশেরুকা হচ্ছে ভার্টিবল প্রমিনেন্স। অর্থাৎ আমরা এখান থেকে তিনটা কশেরুকার নাম মনে রাখবো। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে অ্যাটলাস, দ্বিতীয়টা এক্সিস, এবং সপ্তমটা হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স। ওকে, এটা হচ্ছে সপ্তম কশেরুকার নাম। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, আমরা এখন যদি একটু নেক্সট দেখি। আচ্ছা, সো এবার আমরা আমাদের যে উপাঙ্গীয় কঙ্কাল যেগুলো আছে সেগুলো একটু দেখার ট্রাই করবো। ওকে, সো আমরা তো উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আমরা জানি যে বক্ষস্থি চক্র আছে। বক্ষস্থি চক্রের দুইটা উদাহরণ পাইছি আমরা, হচ্ছে একটা একটা হচ্ছে ক্লাভিকল, আর একটা হচ্ছে স্ক্যাপুলা। এখান থেকে কি পড়বো আমরা, মনে রাখবো আমাদের যে ক্লাভিকলটা আছে এটা হচ্ছে আমাদের ইটালিক এফ আকৃতির, ইটালিক এফ আকৃতির। এবং এই যে ক্লাভিকল আছে, ক্লাভিকলের সাথে কিন্তু অ্যাক্রোমিয়াল প্রসেস সাথে যুক্ত থাকে। ওকে, সো ক্লাভিকলের মধ্যে অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে। ওকে, এটা একটু আমরা মনে রাখবো। তারপর স্ক্যাপুলা যেটা আছে, অর্থাৎ ক্লাভিকল স্ক্যাপুলা তো একসাথে লাগানো থাকে, তাই না? সো এই যে অ্যাক্রোমিয়াল প্রসেসটা কোথায় যুক্ত থাকে, স্ক্যাপুলায় যুক্ত থাকে। সো এখানে অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে তো যুক্ত থাকেই, সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, স্ক্যাপুলাতে একটা গহ্বর থাকে যাকে বলা হয় গ্লিনোয়েড গহ্বর, এবং এই গহ্বরটা ফিমারের সাথে যুক্ত থাকে। এই গহ্বরটা, এখানে একটা গহ্বর থাকে, এটাকে বলা হয় গ্লিনোয়েড গহ্বর। এই গহ্বরটা আমাদের যে ফিমার আছে, যে ফিমারের সাথে যুক্ত থাকে। ওকে, সো এই গহ্বরটা কি, নাম কি, গ্লিনোয়েড গহ্বর। তাহলে আমাদের যে ফিমার, সরি ভুল বলতেছি, হিউম্যারাস, মানে হাতের যে বাহুটা এটা হচ্ছে হিউম্যারাস, তাই না? সো হিউম্যারাস কার সাথে যুক্ত থাকে, এটা হচ্ছে গ্লিনোয়েড গহ্বরের সাথে। এখন সাথে সাথে আমার প্রশ্ন আসে, তাহলে ফিমারটা কার সাথে যুক্ত ভাইয়া? দেখো ভাইয়া, আমাদের ফিমারটা হচ্ছে আমাদের অ্যাসিটাবুলাম নামক গহ্বরের সাথে যুক্ত। ফিমারটা কার সাথে যুক্ত ভাইয়া? অ্যাসিটাবুলাম নামক গহ্বরের সাথে যুক্ত। ওকে, সো এটা কোথায় থাকে অ্যাসিটাবুলাম গহ্বরটা? ইলিয়াম ইস্টিয়াম পিউবিস, অর্থাৎ এর সংযোগস্থলে, অর্থাৎ আমাদের যে শ্রোণীয় অস্থিচক্র আছে সেখানে আমাদের অ্যাসিটাবুলাম গহ্বরটা থাকে। ওকে, সো এখান থেকে এতটুকু পড়লে হয়ে যায় ভাই আমাদের। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা মনে রাখবো, ক্লাভিকল হচ্ছে ইটালিক এফ আকৃতির। আরও কিছু আমরা মনে রাখতে পারি, মেয়েদের ক্লাভিকলকে বলা হয় বিউটি বোন, ছেলেদের ক্লাভিকলকে বলা হয় কলার বোন। ওকে, আর স্ক্যাপুলাতে অ্যাক্রোমিয়াল প্রসেস এবং গ্লিনোয়েড গহ্বর নামে একটা সংযোগী অবতল থাকে, এবং এই গ্লিনোয়েড গহ্বরে আমাদের হিউমেরাসের মস্তক যুক্ত থাকে। একইভাবে আমরা যদি বলি, ইলিয়াম ইস্টিয়াম পিউভিস মিলে অ্যাসিটাবুলাম নামক একটা গহ্বর তৈরি করে, বা অগভীর অংশ তৈরি করে, যাতে কিনা কি করে, আমাদের যে ফিমার এসে যুক্ত হয়। ওকে, সো দেন আমরা যদি একটু দেখি, আমাদের যে বক্ষপিঞ্জর আছে, আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে কিন্তু দুই ধরনের অস্থি পাই, একটা হচ্ছে স্টার্নাম আর একটা হচ্ছে পরশুকা। স্টার্নামের হচ্ছে আবার তিনটা অংশ ভাইয়া। একটা হচ্ছে মেনোব্রিয়াম, এই যে এই অংশটা যেটা দেখতে পাইতেছো, এটা হচ্ছে কি আমাদের মেনোব্রিয়াম। এই অংশটা হচ্ছে কি আমাদের মেনোব্রিয়াম। তারপর হচ্ছে কি আমাদের দেহ, তারপর হচ্ছে আমাদের দেহ, দেন হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস, দেন হচ্ছে কি আমাদের জিফয়েড প্রসেস। ওকে, সো এই তিনটা অংশের নাম মনে রাখলে হয়ে যায় স্টার্নামের তিনটা অংশ, মেনোব্রিয়া, দেহ, এবং জিফয়েড প্রসেস। ওকে, সো আরেকটা জিনিস মনে রাখতে পারো, যে মেনোব্রিয়াম কি করে, আমাদের যে ক্লাভিকল এবং যে প্রথম পর্শুকা আছে তাদের মধ্যে যে সংযোগ স্থাপন করে। ওকে, কি বললাম, যে এর সাথে বক্ষ অস্থি, ক্লাভিকল এবং প্রথম পর্শুকা সাথে সন্ধি স্থাপন করে, এবং মেনোব্রিয়ামটা দেখতে কীরকম, এটা হচ্ছে ত্রিকোণাকার।
ওকে। আর দেহ কি করে আমাদের দ্বিতীয় থেকে সপ্তম পশুরকা পর্যন্ত, মানে পরশুকাগুলোকে যুক্ত করে। ওকে, তারপর পরশুকা, পরশুকা মোট কয়টা থাকে? মোট থাকে কয়টা? 12টা। এখন এই যে পরশুকাগুলো আছে, এই পরশুকাগুলা কিন্তু সবগুলা কিন্তু মানে একেবারে একই রকম সেম না। ওকে, সো ভাইয়া এগুলা কিরকম আমরা যদি একটু বলি, এই পরশুকার মধ্যে কিছু আছে আমাদের প্রকৃত পরশুকা, একটা হচ্ছে অপ্রকৃত পরশুকা, আর কিছু আছে ভাসমান পরশুকা। কি ভাইয়া কি বললেন, কিছু বুঝলাম না। দেখেন ভাইয়া, এখানে 1 থেকে 7 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, এই 7টা কিন্তু একেবারে ইয়ার সাথে লাগানো, অর্থাৎ আমাদের স্টারনামের সাথে লাগানো। বাট 8, 9, 10 এই তিনটা কিন্তু আমাদের লাগানো না। 8, 9, 10 কিন্তু অসম্পূর্ণ পরশুকা। এবং একইভাবে এই যে এখানে দেখেন ভাইয়া, যে 8, 9, 10 তো গেল, বাট 11, 12 এগুলো কিন্তু কারোর সাথে লাগানোই না, এগুলো হচ্ছে ভাসমান পরশুকা। ওকে, সো আমরা যদি একটু দেখি যে কি বলতেছি, প্রকৃত পরশুকা তাহলে ভাইয়া কি কি? প্রকৃত পরশুকা হচ্ছে প্রথম 7 জোড়া। ওকে, প্রথম 7 জোড়াকে প্রকৃত পরশুকা বলে। অপ্রকৃত পরশুকা হচ্ছে 8, 9, 10, এবং ভাসমান পরশুকা হচ্ছে আমাদের যে একাদশ এবং দ্বাদশ, অর্থাৎ 11, 12 যে বক্ষদেশীয় পরশুকা, সেগুলো হচ্ছে আমাদের ভাসমান পরশুকা। ওকে, সো প্রকৃত অপ্রকৃত ভাসমান ভুল করা যাবে না। দেন আমরা এবার দেখব যে আমাদের যে পায়ের অস্থিগুলো আছে। ওকে, সো সেগুলা কি কি? ওকে, প্রথমত হচ্ছে আমাদের নিম্ন বাহু বা পশ্চাৎপদের অস্থি। পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে যে অগ্রপদ কোনটা, পশ্চাৎপদ কোনটা। মনে রাখবো আমাদের যে ঊর্ধ্ব বাহু আছে, মানে আমি বলতে চাইছি আমাদের যে হাত আছে, হাতের যে অস্থিগুলো এগুলো হচ্ছে ঊর্ধ্ব বাহু, এবং নিম্ন বাহু হচ্ছে পায়ের অস্থিগুলো। ওকে, সো এখন পায়ের অস্থিগুলোকে অর্থাৎ নিম্ন বাহুগুলোকে বলা হয় পশ্চাৎপদ, ঊর্ধ্ব বাহু কাদেরকে বলা হয়? অগ্রপদ। ওকে, উপরের গুলাকে বলা হয় অগ্রপদ, নিচের গুলাকে অর্থাৎ পাকে বলা হয় আমাদের কি? পশ্চাৎপদ। ওকে, সো এখন এই যে নিম্ন বাহু অর্থাৎ পায়ের মধ্যে থাকে আমাদের কি স্পেশাল একটা আছে, নাম কি? ফিমার। ওকে, এই ফিমার কি সবচেয়ে শক্তিশালী এবং মানবদেহের দীর্ঘ, সবচেয়ে দীর্ঘ অস্থি, মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থির নাম কি? ফিমার। ওকে, সো ফিমারে কি থাকে? ট্রোকেন্ডর থাকে, এটা একটু তোমরা দেখতে পারো। আচ্ছা, এবার এই যে ফিমার আছে, এই ফিমারে এক ধরনের সিসাময়েড অস্থি থাকে যার নাম হচ্ছে প্যাটেলা। ওকে, সো এই যে প্যাটেলা ফিমার, আচ্ছা প্রশ্ন আসে যে প্যাটেলা কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের কি পায়ে বা ফিমার। এটা দেখতে কিরকম? এটা হচ্ছে দেখতে ত্রিকোণাকার অস্থি। আচ্ছা, এই প্যাটেলা কি ধরনের অস্থি? সিসাময়েড অস্থি। এটাও প্রচুর প্রচুর আসে। ওকে, প্যাটেলা হচ্ছে সিসাময়েড অস্থি। ওকে, তোমাদের এইবার অ্যাডমিশন যে জার্নি, এখানেও কিন্তু অলরেডি এটা আসছে। ওকে, সো প্যাটেলা হচ্ছে একটা সিসাময়েড অস্থি। আচ্ছা, দেন টিবিয়া ফিবুলা। ওকে, সো মনে রাখবো আমাদের যে হাতের অস্থি আমরা বলছি, হাতে থাকে কি? রেডিয়াস, আলনা। ওকে, সো এখন আমরা যদি একটু সাথে সাথে একটু দেখাই দিই যে আছে কিনা সাথে। ওয়েট, আচ্ছা আমরা এখানেই দেখাই, সমস্যা নেই। মনে রাখবা আমাদের, আমরা বলছিলাম যে হাতের অস্থি ধরো দুইটা আছে, একটা ধরো একটা নাম হচ্ছে রেডিয়াস আর একটা নাম হচ্ছে আলনা। এখন কোনটা ভিতরে কোনটা বাইরে? মনে রাখবো আমাদের, আচ্ছা আলনা ঘরের ভিতরে থাকে না বাইরে থাকে? অবশ্যই ভিতরে, তার মানে ভিতরেরটা যেটা এটার নাম হচ্ছে আলনা, আর বাইরের যেটা এটার নাম হবে কি আমাদের? রেডিয়াস। ওকে, বাইরে যেটা এটার নাম হবে কি আমাদের? রেডিয়াস। যেহেতু আলনা আমাদের ঘরের ভিতরে থাকে, তাই এটা হবে আলনা। আর বাইরে যেটা থাকে এটা হচ্ছে কি আমাদের? রেডিয়াস। আর রেডিয়াস মানে কি? মানে পরিধির দিকে, অর্থাৎ বাহিরের দিকে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের রেডিয়াস, ভেতরের দিকে থাকবে আমাদের আলনা। আচ্ছা, এবার আসি আমাদের ইয়ার ইয়ার মধ্যে, কি বলে, যে পায়ের অস্থির মধ্যে আমরা জানি টিবি আর ফিবুলা থাকে। এখন কোনটা বাইরে কোনটা ভিতরে? মনে রাখবো আমাদের টিবি কি ঘরের ভিতরে থাকে না বাইরে থাকে? টিবি ভিতরে থাকে, তার মানে মানে সবচেয়ে বড় বা ভিতরেরটা কি? টিবিয়া। আর বাইরের দিকেরটা এটা হচ্ছে কি? ফিবুলা। আচ্ছা, এবার আস, এই যে আমাদের, আমরা তো পেটেলা বলছি, সো টিবিয়া এবং ফিবুলার মধ্যে আমাদের যে নিম্ন প্রান্তে ম্যালিওলাস নামে দুপাশে উঁচু অংশ আছে, খুব একটা লাগে না। ওকে, যেগুলো লাগে যেমন নাম কোনগুলা, কোনটা আমাদের জানি ফিবুলা হচ্ছে দেখতে যষ্ঠির মতো, ফিবুলা হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং এটা দেখতে কি? যষ্ঠির মতো। ওকে, সো তারপর আমাদের যে টার্সাল অস্থি, মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জেস। ওকে, সো আমাদের এই যে টার্সাল, এই জায়গাটাকে বলা হয় টার্সাল। তারপর যে পাতাগুলাকে বলা হয় আমাদের যে মেটাটার্সাল, এবং যে আঙুলগুলাকে বলা হয় আমাদের ফ্যালাঞ্জেস। ওকে, সো আঙুলগুলো হচ্ছে আমাদের ফ্যালাঞ্জেস, এবং পাতাগুলা হচ্ছে আমাদের মেটাটার্সাল, এবং যে আমাদের যে কি বলে, মানে কি বলা হয়, মানে এখানে যে মচকে যায়, অর্থাৎ পায়ের উরু বা, খেয়াল আসতেছে না, যাই হোক, সো এই জায়গাটাকে আমরা বলা হয় টার্সাল। ওকে, সো টার্সাল হচ্ছে কি, ও সরি, পায়ের গোড়ালি। ওকে, এটা খেয়াল আসতেছে না, পায়ের গোড়ালি হচ্ছে কি আমাদের টার্সেল। আচ্ছা, সো হোপফুলি আমরা বুঝতে পারছি। এখন নামগুলো একটু যদি আমরা দেখি, মনে রাখবো আমাদের যে টার্সেলগুলো আছে, টার্সেল সবগুলা ট দিয়ে। ওকে, ট দিয়ে, মানে সবগুলোতে ট থাকবে আর কি বেশিরভাগ ক্ষেত্রে, তবে এখানে নাই। ওকে, সো তাহলে আমরা এটা ইয়া থেকে দেখব যে টার্সেল তো দেখলাম, দেন আমরা যদি দেখি,
আচ্ছা, এখান থেকে দেখি। সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, আম, ট দিয়ে টার্সাস, ট দিয়ে টেলাস, এটা থাকবে। দেন আমাদের ক্যালকেনিয়াস, কিউবয়েড, নেভিকুলার এবং তিনটি কুনিফর্ম থাকে। ওকে, সো এগুলো একটু আমরা মনে রাখবো। ওকে, সো আমাদের যে হাতের অস্থিচক্র তোমরা একটু বই থেকে দেখে নিবা। যদি মানে আমাদের যে হাতের অস্থিচক্র মানে ইয়াগুলা আছে, হাতের ইয়াগুলোর নাম কি, এগুলাকে বলা হয় কার্পাল। ওকে, সো কার্পালের উদাহরণগুলো তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিবা। ওকে, সো আমি যদি জাস্ট একটু মুখে বলি যে কার্পাল অস্থি হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট এবং হ্যামেট। এবং ওই কার্পালে যেমন আমি যদি এখানে একটু লিখেই দিই যে কার্পাল, কার্পালে ট্রিক্স কি, অলওয়েজ ট থাকবে। আমি এটা ভুলে এখানে বলতেছিলাম, অলওয়েজ কি থাকবে, ট থাকবে। সো নামগুলা কি, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, সবগুলাতে কি আছে, ট আছে। ওকে, একইভাবে তোমরা যদি উপরের অস্থিগুলোও দেখো, মানে কার্পালে কিন্তু দুই জোড়া অস্থি থাকে। ওকে, মানে দুই সারিতে অস্থি থাকে, যেমন লুনেট, তারপর ট্রাইকোয়েন্ট্রাল, পিসিফর্ম। সো পিসিফর্ম বাদে বাকি দুইটাতে কিন্তু ট থাকে। ওকে, সো তোমরা একটু বই থেকে এটা একটু দেখে নিবা, ট্রিক্স কি, ট থাকবে। ওকে, সো দেন আসো, সো ফ্যালাঞ্জেস কিন্তু আমরা বলছি মানে হাতে পায়ে দুই জায়গায় থাকে। ওকে, সো আমরা জানি এগুলো। দেন অস্থির ইয়া, সো অস্থি কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে নিরেট অস্থি আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। ওকে, সো নিরেট অস্থিগুলোর মধ্যে মনে রাখবে, এখান থেকে জাস্ট একটা জিনিস পড়বো যে হ্যাবার্সিয়ান তন্ত্র হচ্ছে আহ, আমাদের নিরেট অস্থির একক, একে অস্টিয়নও বলা হয়। ওকে, সো নিরেট অস্থির একক কি, অস্টিয়ন বা হ্যাবার্সিয়ান তন্ত্র। এখন আমাদের প্রশ্ন আসে যে ভাইয়া, যে ইয়া কি, স্পঞ্জি অস্থি কি, স্পঞ্জি অস্থির একক হচ্ছে আমাদের যে ট্রাভিকুলা। স্পঞ্জি অস্থির একক কি আমাদের ট্রাভিকুলা। এখানে কিন্তু হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে না। ওকে, এমসিকিউতে কিন্তু আসে। ওকে, খুব আসে। এবং এই যে আমাদের ট্রাভিকুলার সময়ের মধ্যবর্তী স্থানে কিন্তু লোহিত অস্থিমজ্জা তারা পূর্ণ থাকে অবশ্যই, যেহেতু স্পঞ্জি অস্থি অবশ্যই থাকবে। এবং অস্থির আবরণকে কিন্তু বলা হয় পেরি অস্টিয়াম। পেরি মানে আবরণ, অস্টিয়াম মানে মানে পেরিঅস্টিয়াম মানে তাহলে অস্থির আবরণ। ওকে, সো এগুলো একটু আমরা দেখবো। দেন আমরা যদি দেখি স্পঞ্জি অস্থিতে ক্যালসিয়াম লবণের পরিমাণ কম থাকে। হ্যাঁ, ক্যালসিয়াম লবণের পরিমাণ বেশি থাকবে কোথায়, আমাদের মূলত নিরেট অস্থিগুলোতে ক্যালসিয়াম লবণ বেশি থাকবে। এবং যেটা বলতেছিলাম, হ্যাবার্সিয়ান তন্ত্র কিন্তু আমাদের স্পঞ্জি অস্থিতে থাকে না। তারপর যদি আমরা একটু দেখি স্তন্যপায়ীদের করটিকা, চ্যাপ্টাহার, অর্থাৎ চ্যাপ্টা যে জিনিসগুলো আছে এবং নরম যে জিনিসগুলো আছে সেগুলোতে মূলত মানে স্পঞ্জি অস্থি থাকে। বৃহৎ অস্থির যে প্রান্তভাগ এবং পাখিদের যে সকল অস্থি, এগুলা কি আমাদের স্পঞ্জি অস্থি। এবং শিশুদের প্রায় সকল অস্থি কিন্তু আমাদের স্পঞ্জি আকৃতির। এখন অস্থির কিছু প্রকারভেদ, সাধারণত পাঁচ ভাগে এখানে ভাগ করা হয়েছে। ওকে, সো কি কি, লম্বা অস্থির ক্ষেত্রে আমরা জানি ফিউমেরাস ও ফিমার হচ্ছে আমাদের লম্বা অস্থি। খাটো অস্থির ক্ষেত্রে আমরা জানি করতল এবং যে পদতলের অস্থি, এগুলো হচ্ছে আমাদের খাটো বা ক্ষুদ্র অস্থি। চাপা অস্থি হচ্ছে আমাদের স্ক্যাপুলা, পরশুকা, স্টার্নাম, করটির যে প্যারাইটাল আছে সেগুলো হচ্ছে আমাদের চাপা অস্থি। অনিয়ত অস্থি কি মানে আঁকাবাঁকা আর কি, অনিয়ত অস্থি। যে কশেরুকা, কশেরুকা কিন্তু অনেকগুলো প্রসেস থাকে বাইরের দিকে। ওকে, সো কশেরুকা কিন্তু আমাদের অনেকটা অনিয়ত অস্থির উদাহরণ। ওকে, কশেরুকা অনেকটা আমাদের অনিয়ত অস্থির উদাহরণ। ওকে, সো বায়ুপূর্ণ অস্থি কোনগুলো, আমাদের যে উপরের চোয়াল বা ম্যাগজিলা, এটা হচ্ছে আমাদের বায়ুপূর্ণ অস্থি। ওকে, সো এগুলো একটু আমরা মনে রাখবো। দেন আমরা যদি দেখি যে তরুণাস্থি বা কোমলাস্থি, এই টপিকটা একটু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা সব পড়তেছি বাট সবগুলোর মধ্যে তরুণাস্থির টপিকটা একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো তরুণাস্থি অবস্থায় কোষগুলো কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট, কি বুঝলাম না, যখন অপরিণত অবস্থায় থাকে তখন তাদেরকে বলি ব্লাস্ট অর্থাৎ কন্ড্রোব্লাস্ট। যখন পরিণত অবস্থায় হয় তখন তার নামের পাশে সাইট যুক্ত হয় অর্থাৎ কন্ড্রোসাইট। তারপর ম্যাট্রিক্সের ইয়াকে বলা হয় কন্ড্রিন। আরেকটা জিনিস মনে রাখবো, আমাদের যে অস্থির যে গহ্বর, এটা কিন্তু আমাদের ইয়া বলা হয়, ল্যাকুনা বলা হয়। ল্যাকুনা নামক গহ্বর থাকে এবং এই ল্যাকুনাতে তরল পূর্ণ থাকে, ম্যাট্রিক্সের মধ্যে তরল থাকে এবং এখানে কি থাকবে, যে কোষ থাকবে। ওকে, ল্যাকুনা মূলত একটা গহ্বর। এখন একইভাবে দেখো যে ম্যাট্রিক্সে ল্যাকুনা থাকে এবং বহুবচনে ল্যাকুনাই, এবং তরল ছোট, এখানেও বলা আছে যে পূর্ণ ছোট ছোট অনেক গহ্বর থাকে। ওকে, সো এক বা একাধিক কোষ থাকতে পারে। আচ্ছা, তারপর ম্যাট্রিক্সে কোলাজেন তন্তু থাকে, এই কোলাজেন শব্দটা জাস্ট খেয়াল রাখবো। তারপর আমরা জানি পেরিমানি হচ্ছে আবরণ, যখন এটা তরুণাস্থির আবরণ তখন কন্ড্রিয়াম যুক্ত হবে, অর্থাৎ পেরিকন্ড্রিয়াম হচ্ছে আমাদের তরুণাস্থির আবরণ। ওকে, যেহেতু তরুণাস্থি, এটা হচ্ছে আমাদের যোজক টিস্যু, কারণ এটা আমাদের দেহের সংযোগ সাধন করে, তাই এটা যোজক টিস্যু। ওকে, সো এগুলো একটু মনে রাখবো, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট অপরিণত, কন্ড্রোসাইট পরিণত। কনড্রিন ম্যাট্রিক্সে যে মানে যে পদার্থটা থাকে তাই মানে ইয়া নিয়ে মনে রাখবা যে তরুণাস্থি থাকলে মানে জাস্ট শব্দগুলোকে রিফর্ম করে নিবা। ওকে, সো তারপর ম্যাট্রিক্সে ল্যাকুনা থাকে, যা কি এক ধরনের গহ্বর এবং কোষ থাকে এর ভিতরে। ওকে, সো
এর যে আবরণের নাম কি? আবরণের নাম হচ্ছে আমাদের পেরিকন্ড্রিয়াম। ওকে, সো দেন যদি আমরা একটু দেখি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা মানে কতগুলো স্টার দিবা আমি বলে শেষ করতে পারবো না। ওকে, সো এই তরুণাস্থির মধ্যে যে প্রকারভেদগুলো থেকে অনেক অনেক কোশ্চেন এসে থাকে। ওকে, সো স্বচ্ছ বা হাইলিন তরুণ আসছে, আমরা একটু এগুলো একটু ট্রিক্স দিয়ে পড়বো। সো মনে রাখবো আমাদের প্রথম যেটা দেখতেছি সেটা হচ্ছে স্বচ্ছ বা হাইলিন তরুণ আসছে, তাই না? আচ্ছা, গেল। তার মানে এটা প্রথমত হচ্ছে স্বচ্ছ হবে। ওকে, সো এবং কিছুটা নীলাভ আকৃতির হবে। ওকে, সো এদের যে ট্রিক্সটা এটা দিয়ে যেটা মনে রাখবা, এটা হচ্ছে শ্বসন দিয়ে মনে রাখবা। ওকে, কি বললাম? শ্বসন। সরি। ওকে, শ্বসন। আচ্ছা, শ্বসন দিয়ে ভাইয়া কিভাবে মনে রাখতে পারি? মনে রাখবো এই যে শতে, শতে হচ্ছে শ্বাসনালী, শতে শ্বাসনালী, এবং শতে মানে সরি, শত, শতে শ্বাসনালী, তারপর নতে কি? নাসিকা। ওকে, এবং একই সাথে যে কর্ণকুহর আছে, যে কর্ণকুহর আছে, এটাও কিন্তু আমরা মনে রাখবো। ওকে, সো এই তিনটা মনে রাখতে মূলত হয়ে যায়। ওকে, কর্ণকুহরেও কিন্তু আছে। ওকে, যে নাসিকা, শ্বাসনালী, কর্ণকুহর। ওকে, শ্বাসনালী, আর শ্বাসনালীতে স মানে শ্বাস, শ্বাস, আর কর্ণকুহর দুইটাতেই আছে। ওকে, কর্ণকুহর আর নাসিকা দুইটাতেই আছে। আচ্ছা, সো এইভাবে মনে রাখবো শ্বসন। তাহলে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি উদাহরণ কি? শ্বসন। ওকে, তারপর স্থিতিস্থাপক বা আম, পিত্তন্তময় তরুণাস্থি। ওকে, সো কি বলতেছি আমরা? স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, পিত্তন্তময়। আচ্ছা, স্থিতিস্থাপক মানে কি? ইলাস্টিসিটি বা ইলাস্টিক জাতীয় কিছু বোঝায় না? তার মানে এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে স্থিতিস্থাপক মানে কি? ইলাস্টিক। ওকে, ইলাস্টিক। ওকে, সো এটা দ্বারা আমরা মনে রাখতে পারি কি, যে আমরা ট্রিপল ই দ্বারা মনে রাখতে পারি। কি বললাম ভাইয়া? ট্রিপল ই। ওকে, সো কি বলতেছি ভাই, কিছু বুঝতেছি না। মনে রাখবা এই যে প্রথম ই, এটা দ্বারা বোঝায় হচ্ছে এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার অর্থাৎ বহিকর্ণ, এক্সটার্নাল কর্ণ বা ইয়ার। ওকে, সো ইয়ার বা বহিকর্ণ, একেবারে লিখে দিই। ওকে, এটা হচ্ছে কি এক্সটার্নাল ইয়ার বা বহিকর্ণ। আচ্ছা, তারপর মাঝখানের ই দ্বারা আমরা মনে রাখবো, এটা এটা দ্বারা আমরা মনে রাখতে পারি অ্যাপিগ্লটিস। অ্যাপিগ্লটিস, এটা বাংলায় লিখলেও হয়, অ্যাপিগ্লটিস। ওকে, সো তারপর এটা দ্বারা আমরা মনে রাখবো ইউস্টেশিয়ান নালী। ওকে, এটা দ্বারা আমরা কি মনে রাখতে পারি? ইউস্টেশিয়ান। ওকে, এটা দ্বারা আমরা মনে রাখতে পারি যে শিয়ান নালী। ওকে, সো তার মানে এই যে স্থিতিস্থাপক বা পিত্তন্তময় যে তরুণ আছে, এটা এটা দ্বারা আমরা কিভাবে মনে রাখতে পারি? ইলাস্টিক, তার মানে ট্রিপল ই, বহিকর্ণ, অ্যাপিগ্লোটিস এবং ইউস্টেশিয়ান নালী। দেখি তো উদাহরণগুলো মিলে কিনা। দেখো ভাইয়া, আমাদের বহিকর্ণ বা পিনা, এটার উদাহরণ কি? আমাদের স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণ আছে। তারপর অ্যাপিগ্লোটিস কি? অ্যাপিগ্লোটিস মানে কি হচ্ছে? ই দ্বারা, এটাও কি দ্বারা? ই দ্বারা। তারপর একইভাবে ইউস্টেশিয়ান নালী, এটাও কি দ্বারা? ই দ্বারা। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি। দেন শ্বেততন্তুময় বা হোয়াইট ফাইব্রাস। ওকে, শ্বেততন্তুময় তরুণাস্থি থেকে এটা একটু জাস্ট মনে রাখবো, আমাদের যে দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে সাদা সাদা কিছু অংশ থাকে। ওকে, সো দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে অঞ্চলে কি থাকে? শ্বেততন্তুময় তরুণাস্থি। যদি প্রশ্ন করে যে যদি এটা বেশি আসে যে দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে কি থাকে, ওকে, মানে কি কোন তরুণাস্থি থাকে, এটা হবে কি আমাদের শ্বেততন্তুময় তরুণাস্থি, দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে। ওকে, এবং যেহেতু কশেরুকার মাঝখানে থাকতেছে, একইভাবে অস্থি, টেন্ডন এবং লিগামেন্টের সংযোগস্থলেও থাকতে পারে। ওকে, সো চুনময় বা ক্যালসিফার তরুণাস্থি, এটা হচ্ছে কি হিউমেরাস ও ফিমারের মস্তকে। তাহলে হিউমেরাস ও ফিমারের মস্তকে কি থাকবে? আমাদের চুনময় তরুণাস্থি। হিউমেরাস ও ফিমারের মস্তকে আমাদের হবে কি? চুনময় বা ক্যালসিফাইড তরুণ আছে। আমরা জানি যে ক্যালসিয়াম যেগুলো আছে, এগুলো বেশিরভাগই নিরেট অস্থি থাকে, আর নিরেট অস্থি হচ্ছে হিউমেরাস ও ফিমোর এবং সফিমার, শক্ত অস্থি। ওকে, সো চুনময় বা ক্যালসিফাইড তরুণ আছে তাহলে কি? ফিমারের উদাহরণ। সো তোমাদের কাজ হবে ভাইয়া, যেভাবে পারো না কেন এই অস্থিগুলা খুব ভালোভাবে পড়ে ফেলা। ওকে, সো দেন যদি আমরা একটু দেখি অমসৃণ বা রৈখিক কঙ্কাল পেশির উদাহরণ। ওকে, সো এখানে দেখো ভাইয়া, এখান থেকে জাস্ট যে জিনিসটা লাগে এটা একটু আমি জাস্ট দেখাইতেছি, যে অনেক সময় যদি প্রশ্ন কঠিন করতে চায়, এইভাবে দিয়ে দেয় যে পেশিতন্তুর প্রতিটি গুচ্ছকে একত্রে কি বলে। মনে রাখবো, প্রথম কথা হচ্ছে এগুলো হচ্ছে এক একটা পেশিতন্তু, তাই না? So, এই পেশিতন্তুর মধ্যে এক একটা গুচ্ছকে আমাদেরকে বলবে কি, এই যে এই পেশিতন্তুগুলা যে আছে, এই পুরা গুচ্ছটাকে বলা হয় আমাদের
ফেসিকুলাস, পুরা গুচ্ছটাকে আমাদের কি বলা হয়? ফেসিকুলাস। গেল। এই যে ফেসিকুলাসগুলা আছে, এই ফেসিকুলাসের মধ্যে যে বান্ডল আকৃতি, এটা একটা বান্ডল তৈরি করছে না, এই বান্ডলটাকে আমরা বলতেছি ফেসিকুলাস। এবং এই বান্ডলের যে প্রত্যেকটা যে পেশিতন্ত্র আছে, মানে বান্ডলের ভিতর পেশিতন্তু আছে না, এই পেশিতন্তুগুলাকে আবার আলাদাভাবে বলা হয় কি জানো? এই পেশিতন্তুগুলাকে আলাদা আলাদাভাবে বলা হয় এন্ডোমাইসিয়াম। ওকে, সো তাহলে কি বললাম? যে প্রথম কথা হচ্ছে পেশিতন্তু থাকবে, পেশিতন্তুগুলোকে একসাথে আমাদের ফেসিকুলাস বলবে। গেল। তারপর এই পেশিতন্তুগুলোকে স্বতন্ত্রভাবে বলবে এন্ডোমাইসিয়াম। এবং যদি সবগুলো অর্থাৎ এই পুরা বান্ডলটাকে আবার বলবে কি, আমাদের যে পেরি, মানে ভিতরে যেহেতু এন্ডো, বাইরে কি হবে? পেরি, তার মানে পেরিমাইসিয়াম। ওকে, সো পেশিতন্তুগুলাকে আলাদা আলাদাভাবে এন্ডোমাইসিয়াম বলে। এবং এই পুরাটাকে যখন আমরা একসাথে করব, তখন আমাদের কি বলবে? এটাকে বলা হয় এন্ডোমাইসিয়াম। ওকে, এখন মানে উল্টা বলতেছি, সরি। আলাদা আলাদাভাবে এন্ডোমাইসিয়াম, পুরাটাকে আমরা বলি পেরিমাইসিয়াম। আচ্ছা, যোজক টিস্যুর আরেকটি পুরো আবরণে আবৃত থাকে। আচ্ছা, এত কিছু দেখার দরকার নেই। এরপর বলতেছে এই যে এপিমাইসিয়াম। আচ্ছা, এই এপিমাইসিয়ামটা কি? আমাদের যে এই যে বড় যে বান্ডলটা আছে, একেবারে সবচেয়ে বৃহৎ যে বান্ডলটা আছে, ওকে, আমাদের যে বড় যে বান্ডেলটা আছে, এই পুরা বান্ডলটাকে বলা হয় মূলত আমাদের অ্যাপিমাইসিয়াম। ওকে, এটাকে বলা হয় কি আমাদের অ্যাপিমাইসিয়াম। সো হোপফুলি জিজ্ঞেস করলে তোমরা পারবা। ওকে, সো তোমাদেরকে বলি যে পেশিতন্তু দ্বারা গঠিত পেশিতন্তুগুলোকে যে বান্ডলটা আছে, এটাকে বলা হয় ফেসিকুলাস। ভিতরেরগুলোকে একটাকে বলা হয় এন্ডোমাইসিয়াম। যদি সবগুলোকে একসাথে বলি তাহলে বলি পেরিমাইসিয়াম। সবগুলা বান্ডল, বান্ডেল বলতেছি, পেশি কিন্তু না, খেয়াল করো, সবগুলা বান্ডেলকে একসাথে আমরা বলতেছি অ্যাপিমাইসিয়াম। ওকে, সো হোপফুলি আমরা বুঝতে পারছি। আচ্ছা, দেন আমরা যদি একটু দেখি যে আমরা জানি যে পেশিগুলো আমাদের অ্যাক্টিনোমায়োসিন নামক ফিলামেন্ট দ্বারা গঠিত। সেখান থেকে একটু দেখে রাখবা, অ্যাক্টিনোমায়োসিন ফিলামেন্ট দ্বারা কি গঠিত? আমাদের এই পেশিগুলা গঠিত। আচ্ছা, সো তারপর যদি আমরা একটু দেখি যে আম, এখানে আর বেশি কিছু দেখার নাই। ওকে, সো এগুলো দেখলে মোটামুটি হয়ে যায়। জাস্ট দেখতে পারো সাদা কালো অনুপ্রস্থ রেখা দ্বারা ব্যান্ড দেখা যায়। এবং হালকা ব্যান্ডগুলোকে আই ব্যান্ড বলা হয়, এবং গাঢ় ব্যান্ডগুলোকে কি বলা হয়? এ ব্যান্ড বলা হয়। ওকে, এগুলোতে খুব একটা কোশ্চেন আসে না যদিও। আচ্ছা। আচ্ছা, দেন মানুষের যে সর্বমোট 656টা ঐচ্ছিক বা কঙ্কাল পেশি থাকে, এগুলো খুব একটা আসে না। জাস্ট তিনটা জিনিস মনে রাখবা। এদের মধ্যে যে সবচেয়ে বড় যে পেশিটা আছে, সবচেয়ে বড় যে পেশিটা আছে, এটাকে আমরা বলি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ছোটটাকে বলা হয় স্টেপিডিয়াস। এবং দীর্ঘটাকে বলা হয় সার্টোরিয়াস। ওকে, সো ভাইয়া কীভাবে মনে রাখবো? মনে রাখবা সবচেয়ে বড় পেশি সংখ্যাও বেশি থাকবে। এখানে দেখো ভাইয়া, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এখানে মোট 6টা ওয়ার্ড আছে। ওকে, তার মানে সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে বড়, সবচেয়ে বড় যদি বলে, সবচেয়ে বড় মানে বেশি সংখ্যা, বড় মানে বেশি সংখ্যা। ওকে, সবচেয়ে বড় যদি বলে, তাহলে কি হবে কি আমাদের? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। স্টেপিডিয়াস কি? ছোট। নামটা দেখলেই বোঝা যায়, এটা অত অত কিছু লাগে না, স্টেপিডিয়াস। ওকে, সো ছোট একটা যে পেশি, এটা হচ্ছে স্টেপিডিয়াস। সংখ্যায়ও ছোট, মাত্র 4টা ওয়ার্ড আছে। আর ওইখানে মূলত 8টা ওয়ার্ড আছে, আমি একটু ভুল বলতেছিলাম, এখানে মূলত 8টা ওয়ার্ড আছে, এখানে মূলত 4টা ওয়ার্ড আছে। ওকে, সো এটা সবচেয়ে ছোট। এবং এখানে দেখো সার্টোরিয়াস, এখানে 6টা আছে। এখানে একসাথে 6টা এরকম কিন্তু কোনোটা নেই, এটাতে হচ্ছে 4টা, এটাতে 4টা, 4টা 8টা। বাট এটাতে একসাথে 6টা ওয়ার্ড, অর্থাৎ দীর্ঘ, সবচেয়ে দীর্ঘ পেশির নাম কি? সার্টোরিয়াস। অর্থাৎ একসাথে সবচেয়ে বেশি কি? দীর্ঘ। মানে একসাথে বেশি হলে তো দীর্ঘ বলে, তাই না? সো একসাথে বেশি কি? সার্টোরিয়াস। ওকে, সো আর স্টেপিডিয়াস নাম দেখলেও বোঝা যায়, সংখ্যায়ও বললাম স্টেপিডিয়াস ছোট। আর 8টা যখন থাকবে তখন তাকে বলা হয় গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আমি বলতে চাইতেছি সবচেয়ে বড় পেশি। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি। দেন এখন আমাদের বইতে এই যে পেশি, কোন পেশির কাজ কি, বাইসেপস, ট্রাইসেপস, ফ্লেক্সর, এক্সটেন্সর, এগুলো থেকে অনেক অনেক কোশ্চেন থাকে। ওকে, সো একটু দেখবো আমরা। ফ্লেক্সর পেশিদের আমরা মনে রাখবো, আমাদের যে যারা জিম করে তারা জানে যে মানে হাতের যে সামনের অংশটাকে বলা হয় বাইসেপস, পেছনের অংশটাকে বলা হয় ট্রাইসেপস। ওকে, সো বাইসেপস মানে সবাই জানা উচিত, তারা একটু বেশি জানি, জাস্ট এই জন্য বললাম আর কি। ওকে, সো ফ্লেক্সর পেশিটা কি? বাইসেপস। আর পেছনের পেশিটাকে বলা হয় কি? ট্রাইসেপস। ওকে, সো এখন এই যে ফ্লেক্সর পেশি, এই ফ্লেক্সর পেশির না কাজ কি? সামনের দিকে টানা বা কোনো কিছুকে ভাঁজ করা। আমাদের হাতকে তো আমরা একদিকেই ভাঁজ করতে পারি, দুই দিকে তো ভাঁজ করতে পারি না। তাই ভাঁজ তুমি যেদিকেই করো, যদি ভাঁজ করা বলে, নিশ্চয়ই সামনের দিকে ভাঁজ করা বোঝাবে। আর সামনের দিকে ভাঁজ করতে সহায়তা করবে কি? আমাদের বাইসেপস। কমন সেন্স কি বলে? ভাঁজ করবে একদিকে, আর সেটা করে কে? বাইসেপস। আমি তো বলতে যাচ্ছি যে যদি আমাদেরকে প্রশ্ন করে যে ভাঁজ হতে সাহায্য করে কে, তাহলে আমাদের অ্যান্সার হবে ফ্লেক্সর পেশি। এবং এই ফ্লেক্সর পেশির উদাহরণ হচ্ছে আমাদের বাইসেপস।
সো হোপফুলি বুঝতে পারছি। এক্সটেনসর নামের মধ্যেই আছে, তার মানে কি এক্সটেন্ড করা অর্থাৎ প্রসারিত করা, অর্থাৎ ভাঁজ করা বাহুকে যদি প্রসারিত করি অর্থাৎ বা পুনরায় সোজা করি, ওকে, ভাঁজ করা বাহুকে যদি আমরা পুনরায় সোজা করি তখন তা এক্সটেন্সর পেশি কাজে লাগবে এবং তাকে আমরা বলতেছি ট্রাইসেপস পেশি। ওকে, পুরো বাহুকে সোজা করতে কাজে লাগে। তারপর অ্যাবডাক্টর অ্যাডাক্টর, এই দুইটাই তোমাদের একটু প্যাচ লাগে, তাই না? আচ্ছা আমি বলতেছি, মনে রাখবা অ্যাডাক্টর শব্দটা অনেকটা অ্যাডিকশনের মতো না, খেয়াল করো তো, অ্যাডিকশন। সো অ্যাডিকশন মানে কি কাছে টানা, অ্যাডিকশন মানে কি কোনো কিছুর প্রতি আসক্তি, আর কোনো কিছুর প্রতি আসক্তি মিনস কিন্তু কাছে টানা। ওকে, মানে কোনো কিছুর প্রতি আসক্তি হলেই তো তা আমাদেরকে কি কি টানে, কাছে টানে। ওকে, সো অ্যাডিকশন থেকে মনে রাখবা অ্যাডাক্টর, তার মানে এটা কোনো কিছু কাছে টানতে, অথবা অন্যভাবে বললে দেহ অক্ষের নিকটে আনতে সহায়তা করে। দেহ অক্ষের নিকটে আনতে সাহায্য করে কে, অ্যাডাক্টর পেশি। সো অ্যাবডাক্টর তার মানে তার বিপরীত। অ্যাডাক্টর যদি কাছে আনা হয় অ্যাবডাক্টর তার মানে তার বিপরীত, তাহলে অ্যাডাক্টর যদি হয় কাছে আনা, অ্যাবডাক্টর হবে দূরে সরানো, অর্থাৎ দেহের অক্ষ থেকে দূরে সরে যেতে সহায়তা করে কে, আমাদের অ্যাবডাক্টর পেশি। ওকে, নামটাও একটু বড় এবং এটা দূরে সরায়। ওকে, এখন দুইটার উদাহরণ মানে উদাহরণ কি কি, একটা হচ্ছে ডেল্টয়েড আর একটা হচ্ছে লেটিসমাস ডোরসি। কীভাবে মনে রাখতে পারি ভাইয়া? দেখো ভাইয়া, অ্যাবডাক্টরে, এই যে অ্যাবডাক্টর এটা একটু মনে রাখা লাগে, মানে যেটা মেইন কথা আর কি, যে অ্যাবডাক্টরে ড আছে, এখানেও ড আছে, ডেলটয়েড। ওকে, সো এখানেও ড আছে তুমি বলতে পারো, বাট এটা মুখস্থ রাখলে বেশি ভালো হয়, যে অ্যাবডাক্টর হচ্ছে কি ডেলটয়েড এবং অ্যাডাক্টর হচ্ছে লেটিস মাস্টার্স। এটা একটু ভেবে মনে রাখতে পারবো না, একটু পড়লে কিন্তু হয়ে যাবে। অ্যাবডাক্টর হচ্ছে ডেলটয়েড আর অ্যাডাক্টর পেশি হচ্ছে কি আমাদের লেটিসিমাস ডোরসি। ওকে, তারপর ডিপ্রেসর পেশি। সো ডিপ্রেসর পেশি মানে কি, ডিপ্রেস শব্দটা দেখেই বোঝা যায় যে নামানো। ওকে, ডিপ্রেস মানে কি নামানো। সো কোনো কিছু ডিপ্রেস করতে বা নামাতে সহায়তা করে হচ্ছে আমাদের এই ডিপ্রেসর পেশি, অর্থাৎ নিম্ন চোয়ালকে, আমাদের যে নিম্ন চোয়াল আছে তাকে নিচে নামাতে সহায়তা করে ডিপ্রেসর পেশি। আর আমাদের নিম্ন চোয়ালের নাম কি, ম্যান্ডিবুলার। আমাদের নিম্ন চোয়ালের নাম কি, ম্যান্ডিবুলার, অর্থাৎ ম্যান্ডিবুলার বা নিম্ন চোয়ালকে নিচে নামাতে সাহায্য করে আমাদের এই ডিপ্রেসর পেশি। আমাদের ম্যাক্সিলা কিন্তু প্রসারিত হয় না, ওকে, উপরের দিকে যায় না, মূলত আমাদের নিচে নামানোর ফলে আমাদের মুখটা প্রসারিত হয়। ওকে, সো মুখ খুলতে তার মানে সহায়তা করে আমাদের এই ম্যান্ডিবুলার বা ডিপ্রেসর পেশি। ওকে, সো তারপর লিভেটর, লিভেট মানে কি উপরে তোলা, লিভেট মানে কি উপরে তোলা, তার মানে কোনো কিছুকে উপরে তুলতে, ওকে, সহায়তা করে কি আমাদের লিভেটর পেশি। ওকে, অর্থাৎ এই যে নামাইলাম ম্যান্ডিবলটাকে, যে নামাইলাম নিচের দিকে, এটাকে আমাদের উপরে তো করতে হবে না, অর্থাৎ লিভেট করতে হবে না, অর্থাৎ উপরে তুলতে হবে না, বা মুখটাকে আমাদের বন্ধ করতে হবে না, অর্থাৎ আমাদের এই নিম্ন চোয়ালকে উপরের দিকে উঠাতে সাহায্য করে এই আমাদের লিভেটর পেশি, অর্থাৎ খোলা মুখকে বন্ধ করতে আমাদের সহায়তা করে লিভেটর পেশি। ওকে, এই লিভেটর পেশির উদাহরণ কি হচ্ছে মেসেটর। ওকে, এটাও একটু মনে রাখতে হবে ভাইটা, মেসেটর হচ্ছে কি লিভেটর পেশি। ওকে, সো তোমরা একটু এগুলো আলাদা আলাদাভাবে মনে রাখবা। অ্যাবডাক্টর অ্যাডাক্টর, অ্যাবডাক্টর হচ্ছে ডেলটয়েড, অ্যাডাক্টর হচ্ছে কি লেটিসিমাস ডোরসি। তারপর লিভেটর কি ম্যাসেটর পেশি, লিভেটর পেশি কি হবে, এটার উদাহরণ কি ম্যাসেটর পেশি। এই ম্যাসেটর পেশি নিম্ন চোয়ালকে উপরের দিকে ওঠাতে সাহায্য করে। তারপর রোটেটর পেশি, এটা অনেক সহজ, যে রোটেটর মানে কি রোটেশন, অর্থাৎ ঘোরায়, অর্থাৎ রোটেট মানে কি ঘোরানো, তার মানে কি ফিমারকে, আমাদের যে হাতের ফিমার আছে, ওকে, সো হাতে, সরি হাতে তো হিউম্যারাস, সো পায়ে যে ফিমার আছে, এই ফিমারকে ঘোরাতে সহায়তা করে আমাদের কি রোটেটর পেশি। ওকে, সো রোটেটর পেশিকে রোটেট করে অর্থাৎ ফিমারের ঘূর্ণনে সহায়তা করে, এবং এটার জন্য পাইরিফর্মিস পেশি কাজে লাগে। পাইরিফর্মিস নামটাও কেমন জানি ফর্ম বা পাইরিফর্মিস, ঘুরানো ঘোরানো টাইপ একটা ফিল আসে। ওকে, পাইরিফর্মিস উচ্চারণ করলে ঘোরানো ঘোরানো একটা ফিল আসে। ওকে, যেখান থেকে মনে রাখতে পারো রোটেটর পেশি আলাদাভাবে, এটা হচ্ছে পাইরিফর্মিস পেশি, এটার উদাহরণ। ওকে, সো আমি উদাহরণগুলো কেন করে দিয়েছি ভাই, উদাহরণগুলো থেকেও আসে যে মানে ফ্লেক্সর পেশি এগুলা দিয়ে কি বাইসেপস, এক্সটেনশর পেশি এগুলা মানে তার নাম কি, এটা হচ্ছে ট্রাইসেপস। অ্যাবডাক্টর পেশি এটার নাম কি ডেলটয়েড, অ্যাডাক্টর পেশি, সো এটা, এটার নাম কি ল্যাটিসিমাস ডোরসি। ডিপ্রেসর পেশি এটা ম্যান্ডিবুলার, অর্থাৎ ডিপ্রেসর ম্যান্ডিবুলার। ওকে, মানে ডিপ্রেস যেহেতু ম্যান্ডিবল হয়, তার মানে এটার নামটাও নিশ্চয়ই ডিপ্রেসর ম্যান্ডিবুলার হবে। কমন সেন্স, ডিপ্রেসর যেহেতু ম্যান্ডিবুলার হয় তাহলে ডিপ্রেসর ম্যান্ডিবুলার। ওকে, লিভেটর, এটা কি হবে, লিভেট মানে কি উপরে তোলা, উপরে তুলতে সাহায্য করে কি ম্যাসেটর পেশি। রোটেটর তার মানে রোটেট করতে সহায়তা করে, এটার নাম কি পাইরিফর্মিস পেশি। ওকে, সো তোমাদের কাজ হবে তোমরা যেভাবেই পারো না কেন ভাইয়া এটা পড়ে ফেলা। ওকে, সো হোপফুলি এখান থেকে আর তোমরা আটকাবে না। ওকে, আমি ট্রাই করছি একটু সহজে তোমাদেরকে বোঝাতে। ওকে, সো এখন আমাদের যে পেশি টিস্যুর মধ্যে যে পার্থক্যগুলো একটু পড়ে নিলে আমাদের জন্য অনেক বেশি সহজ হবে, আমাদের আর বেশি নাই, বাকি নেই। ওকে, সো এই যে আমাদের জানি আমরা ঐচ্ছিক
অনৈচ্ছিক এবং হৃৎপেশি, এই তিন ধরনের পেশি আমরা দেখতে পাই। ঐচ্ছিক পেশিকে আমরা রৈখিক পেশি বলি এবং অনৈচ্ছিক পেশিকে আমরা মসৃণ পেশি বলি। ওকে, সো দেখো ভাইয়া, ঐচ্ছিক পেশিগুলো সাধারণত নলাকার এবং অমসৃণ পেশিগুলো মাকু আকৃতির। শাখান্বিত হচ্ছে কি হৃৎপেশি, এটা বেশি আসে যে শাখান্বিত করা হৃৎপেশি এবং নলাকার করা আমাদের ঐচ্ছিক পেশি। ওকে, এই দুটো একটু মনে রাখতে পারো। আচ্ছা, তো এখান থেকে আমরা সব পরিণতভাবে মনে রাখতে পারবো না, জাস্ট একটা জিনিস মনে রাখবো, আমাদের যে ঐচ্ছিক পেশি আছে, এই ঐচ্ছিক পেশি কি অনেক কাজ করে না? ঐচ্ছিক পেশিগুলো অনেক কাজ করে না, মানে আমরা ইচ্ছাধীন নাড়াতে পারি। তার মানে এই ঐচ্ছিক পেশিতে নিউক্লিয়াস অসংখ্য থাকে, মানে অসংখ্য না, প্রায় মোটামুটি 100-র মতো আমাদের নিউক্লিয়াস থাকে। বাট এই ইয়াতে একটা একটা করেই থাকে, একটা একটা করেই থাকে। ওকে, আর হৃৎপেশিতে এটা জাস্ট কেন্দ্রে থাকে। ওকে, আর যেহেতু অনেকগুলা নিউক্লিয়াস, এগুলা কি থাকবে, পরিধির দিকে থাকবে। ওকে, এগুলা পরিধির দিকে থাকবে। ওকে, সো শাখা যুক্তকে, এটা হচ্ছে হৃৎপেশি। হৃৎপেশি থেকে বেশি কোশ্চেন থাকে আসে যদিও, মানে টু বি অনেস্ট। সো হৃৎপেশি হচ্ছে কি আমাদের আহ, শাখাযুক্ত। ওকে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, আমরা জানি ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে কোথায়, হৃৎপেশিতে। ওকে, সো এই ব্যাপারগুলো একটু মনে রাখলে হয়ে যায়। আর আমরা জানি দুইটা অনৈচ্ছিক পেশি, অর্থাৎ মসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশি, এগুলো হচ্ছে কি আমাদের অনৈচ্ছিক পেশি, আর রৈখিক পেশি হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। ওকে, সো উদাহরণগুলো একটু দেখতে পারি, এগুলা নাম দেখলে বোঝা যায়। যেমন আমাদের যে ইন্টারক্যালেটেড ডিস্ক যেখানে থাকে, এটা হচ্ছে হৃৎপিণ্ড। অর্থাৎ হৃৎপিণ্ডে থাকে আমাদের কি, আমাদের যে হৃৎপেশি থাকে হৃৎপিণ্ডে। আর অনৈচ্ছিক পেশি কোনগুলো, আমাদের যে পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বসন নালী, মূত্রনালী, জরায়ু প্রভৃতি অঙ্গের প্রাচীর কি আমাদের মসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশি। আর রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশি কোনগুলো, যেগুলো দিয়ে আমরা সবসময় ইচ্ছাধীন কাজ করতে পারি, চক্ষু, চোয়াল, ওষ্ঠ, গলবিল, যেগুলো আমাদের কাজ, মানে যেগুলো আমাদের কথা শুনে, এক কথায় মধ্যচ্ছদা, ইন্টারকোস্টাল স্থান, এগুলো হচ্ছে আমাদের কি রৈখিক পেশির উদাহরণ। ওকে, সো এবার আমাদের জাস্ট লাস্ট একটা টপিক বাকি আছে, যেটা থেকে আমাদের প্রায় অনেক অনেক কোশ্চেন আসে এবং এটা আমাদের অনেকের অনেক কঠিন লাগে। ওকে, সো আমাদের কাজ হবে এই কঙ্কাল কার্যক্রম ও রডস লিভার নিয়ে যত কিছু পরীক্ষায় আসে তার সব কিছু দেখে ফেলা। ওকে, সো আমরা একটু শর্টকাট দেখব। প্রথম কথা হচ্ছে ভাইয়া, লিভার চারটি অংশ নিয়ে গঠিত। এক নাম্বার লিভার বাহু, দুই নাম্বার পিভট, তিন নাম্বার প্রচেষ্টা এবং চার নাম্বার হচ্ছে ভার। ওকে, সো এগুলো তোমরা জানো, মূলত পিভট, প্রচেষ্টা এবং ভার নিয়ে আমাদের যত কাহিনী সেগুলো পড়তে হয়। সো রডস লিভারের ক্ষেত্রে বা রডস লিভার তন্ত্রের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এগুলো থেকে যে কোশ্চেনগুলো আসে, যে প্রকারভেদ, কোনটা মাঝে থাকে এবং এগুলোর উদাহরণ কি এবং কাজ কি। সো আমরা একটা শর্টকাটের মাধ্যমে দেখব। যে প্রথমে মনে রাখবো যে 1 2 3 পিএলই, কাঠে নেই, বল ওজন সঞ্চালন, মুখস্থ করতে পারবো না। 1 2 3 পিএলই, 1 2 3 পিএলই, কাঠে নেই, বল ওজন সঞ্চালন। ওকে, সো 1 2 3 পিএলই, কাঠে নেই, বল ওজন সঞ্চালন। ওকে, সো হোপফুলি আমাদের আর ভুল হবে না। ওকে, সো এখন কোনটা দ্বারা কি বুঝাইতেছি মনে রাখবো ভাইয়া, এখানে যে 1 2 3 দ্বারা এখানে লিখে রাখছি, দেখো ভাইয়া, 1 মানে হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, লিভার 2 মানে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার এবং 3 মানে হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার। আচ্ছা, এখন এই যে 1 2 3 দ্বারা আমাদের মাঝে থাকে পিএলই, পি দ্বারা আমরা কি বুঝাই, এল দ্বারা কি বুঝাই, আর ই দ্বারা আমরা কি বুঝাই। আচ্ছা, সো আমরা একটু মনে রাখবো এই যে পি দ্বারা আমরা বোঝাই হচ্ছে পিভট। ওকে, তার মানে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝে থাকবে কি আমাদের পিভট। আচ্ছা, এল দ্বারা বোঝাই হচ্ছে আমাদের লোড। ওকে, লোড মানে কি, ভার। অর্থাৎ আমি বলতে চাইতেছি দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে লোড থাকবে আমাদের বা ভার থাকবে আমাদের মাঝে। ওকে, তারপর ই দ্বারা বোঝাই হচ্ছে আমাদের মানে প্রচেষ্টা। ওকে, ই দ্বারা বোঝাই কি আমাদের প্রচেষ্টা, যাকে ইংরেজিতে আমরা বলি এফোর্ট। ওকে, সো এফোর্ট বা প্রচেষ্টা, এটা হচ্ছে কি আমাদের ই দ্বারা বোঝায়। ওকে, সো পিএলই, সিরিয়ালি মনে রাখবো, প্রথম শ্রেণী পি, পিভট, দ্বিতীয় শ্রেণী এল, লোড বা ভার, তৃতীয় শ্রেণী ই, এফোর্ট বা প্রচেষ্টা। আচ্ছা, এখন উদাহরণ আমরা বললাম কি কাঠে নেই, বল ওজন সঞ্চালন। ওকে, সো এগুলোও দ্বারা আমরা কি বোঝাচ্ছি, তাই না? সো দেখো ভাইয়া, এই যে কাঠে নেই, এখানে ক দ্বারা বোঝাই হচ্ছে আমাদের, আমরা জানি যে কাঠে নেই। ওকে, নিচ থেকে আসি, ন দ্বারা বোঝায় হচ্ছে আমাদের নেল কাটার। ওকে, ন দ্বারা বোঝায় আমাদের নেল কাটার বা নখ কাটার মেশিন, নেল কাটার বা নখ কাটার মেশিন, এগুলো একটু দেখবো। আর ঠ দ্বারা আমরা বোঝাই হচ্ছে ঠেলা গাড়ি। কি বললাম ভাইয়া, ঠ দ্বারা আমরা কি বোঝাই, এগুলো হচ্ছে আমাদের ঠেলা গাড়ি। ওকে, সো আমরা যদি একটু লিখে দিই, ঠ দ্বারা বোঝাই আমরা কি, ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি, গাড়ি। ওকে, সো
এখন আমরা যদি একটু বলি সঞ্চালন, ওজন, বল। ওকে, সো এগুলো হচ্ছে, তার আগে ক দ্বারা আমরা বোঝাই হচ্ছে কাঁচি। ওকে, কি বললাম যে আমাদের যে কাঁচি আছে, অর্থাৎ মানে যে কাটে, কাঁচি। ওকে, সো কাঁচি কি আমাদের হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ, মানে কেচি আর কি। ওকে, সো তাহলে কাঠে নেই, অর্থাৎ কাঁচি, ঠেলাগাড়ি, নীল কাটার। আচ্ছা, তাহলে কাজ কি ভাইয়া? অল্প বল প্রয়োগে বেশি কাজ, মানে অল্প বল প্রয়োগে মানে বেশি ফল পাওয়া যায়। ওকে, সো আমরা যদি একটু লিখে দিই যে অল্প বলে বেশি কাজ, বেশি কাজ। এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। আমরা যদি দ্বিতীয় শ্রেণীর লিভারের কথা বলি, আমরা জানি দ্বিতীয় শ্রেণীর যে লিভার আছে, এটা হচ্ছে আমরা বেশি ওজনকে উপরে তুলতে পারি, সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে আমরা উপরে তুলতে পারি, সামান্য প্রচেষ্টায় সবকিছুই, মানে এখানে একটু বেশি কাজ করা যায়, ফ্যাসিলিটিস যেভাবে পাওয়া যায় ওইটাই মূলত এখানে দিছে আর কি। ওকে, সো সামান্য প্রচেষ্টায় বেশি ওজন, বেশি ওজন। ওকে, সো বুঝলাম। দেন সঞ্চালনের কথা যদি বলি, অর্থাৎ আমরা সঞ্চালনের ক্ষেত্রে যেগুলা, সেগুলা মূলত এই মানে সঞ্চালন দ্বারা বা তৃতীয় শ্রেণীর লিভার দ্বারা হয়ে থাকে, এটা হচ্ছে দ্রুত গতির সঞ্চালন। ওকে, সো তোমরা এই ট্রিক্সটা দ্বারা খুব সহজেই মনে রাখতে পারবে। ওকে, এগুলো কিন্তু আমাদের অনেক প্যাচ লাগে। ওকে, সো সেই জন্য এইভাবে তোমাদেরকে দেখানো। ওকে, সো এখান থেকে হোপফুলি আর আটকাবে না তোমরা। আরেকবার যদি রিভিশন দিই, যে ট্রিক্সটা কি, 1 2 3 পিএলই, কাঠে নেই বল ওজন সঞ্চালন। ওকে, পি দ্বারা বোঝাচ্ছি আমরা পিভট, এল দ্বারা বোঝাচ্ছি ভার, ই দ্বারা প্রচেষ্টা, মানে কি সবগুলোর মাঝে থাকে, প্রথম শ্রেণীর লিভারের মাঝে হচ্ছে পিভট, দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝে থাকে ভার, তৃতীয় শ্রেণীর লিভারের মাঝে থাকে প্রচেষ্টা। তারপর ক দ্বারা হচ্ছে কাঁচি, ঠ দ্বারা ঠেলাগাড়ি, ন দ্বারা নেল কাটার। কি বুঝাচ্ছি? এগুলার উদাহরণ। ওকে, বল মানে কাজ কি কি আমরা লিখে দিচ্ছি, বল ওজন সঞ্চালন। ওকে, সো এবার আমরা আমাদের বিগত বছরে এগ্রিতে আসা প্রশ্নসমূহ সমাধান করবো। এগুলা এগ্রির প্রশ্ন হলেও আমাদের সামনে যে কোনো ধরনের প্রশ্ন, মানে পরীক্ষার জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ, কেননা ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো তো সাধারণত আমাদের অ্যাডমিশন পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, আমরা দেখি। নাম্বার 1 বলতেছে অস্থির সাথে পেশির সংযোগ স্থাপন করে কোনটি? ওকে, সো আমরা জানি যে অস্থির সাথে পেশির সংযোগ স্থাপন করে কি? লিগামেন্ট। ওকে, এটা চাইলে বলে দেওয়া যায়, বাট আমরা একটু অন্যভাবে মনে রাখার ট্রাই করব। ওকে, সো আমরা যদি একটু দেখি যে, ওয়েট, যে প্রথম কথা হচ্ছে ভাইয়া, মনে রাখবা অস্থির ইংরেজি কি? অস্থির ইংরেজি হচ্ছে মাসল। আর পেশির ইংরেজি কি? আহ, আমি একটু উল্টা বলতেছি, পেশির ইংরেজি হচ্ছে মাসল। আমি যদি একটু দেখি, ওয়েট, আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে পেশি। পেশি মানে কি? মাসল। আর অস্থি মানে কি? বোন। সো আমরা এভাবে মনে রাখতে পারি, যদি আমাদের মাসল প্লাস বোন বলে, মাসল প্লাস বোন, আমি এভাবে মনে রাখি যে মা বোন অর্থাৎ মাসল আর বোন, এটার ক্ষেত্রে হয় আমাদের কি? টেন্ডন। ওকে, মা বোন টেন্ডন। আর যদি আমাদেরকে বলে বোন প্লাস বোন, আমি বলতে যেতেছি বোন প্লাস বোন, বোন বোন হচ্ছে কি আমাদের লিগামেন্ট। তাহলে মুখস্থ করে ফেলবা, মা বোন টেন্ডন, মা বোন টেন্ডন, বোন বোন লিগামেন্ট। কি বললাম? মা বোন টেন্ডন, বোন বোন লিগামেন্ট। ওকে, সো এখানে বলছে কি অস্থির সাথে অস্থি, অস্থির সাথে পেশি। ওকে, সো তার মানে অস্থির ইংরেজি কি? বোন, পেশি ইংরেজি কি? মাসেল। সো মা বোন কি হবে? টেন্ডন। ওকে, মা বোন, আমি কি উল্টা বলতেছিলাম? মা বোন, ওয়েট, না আমি তো ঠিকই বলছি যে মা বোন টেন, তাহলে এখানে উল্টা লিখছে যে অস্থির সাথে পেশি সংযোগ করে। ওকে, এটা কি হবে? টেন্ডন। এখানে বলছে অস্থির সাথে পেশি সংযোগ করে, হ্যাঁ টেন্ডন, এই তো অ্যান্সার। ও হ্যাঁ, ঠিকই তো আছে। আচ্ছা, অস্থির সাথে আচ্ছা, তাহলে অ্যান্সার হবে কি আমাদের? এ নাম্বার হবে আমাদের অ্যান্সার। ওকে, সো মা বোন টেন্ডন, বোন বোন লিগামেন্ট। ওকে, সো এইভাবে মনে রাখলে সহজে মনে রাখা যায়। আরেকটা তোমরা ট্রিক্স খাটাতে পারো, যে তোমরা অনেক সময় কোনটা বোন কোনটা মাসেল মানে প্যাচ লেগে যায়। ওকে, সো তোমরা কি করতে পারো, যদি বিপরীত কোনো কিছু থাকে এটাকে মা বোন বানিয়ে ফেলবা। আগে পরে থাকতে পারে, যেমন বোন আগে এখানে আছে, পরে আছে মাসেল। ওকে, মানে এটা কিন্তু বোন মা এরকম হয়ে গেছে। সো সমস্যা নেই, যদি বিপরীত কোনো কিছু থাকে এভাবে মনে রাখবা যে মা বোন টেন্ডন মানে বিপরীত। আর যদি একই জিনিস সবসময় বোন বোনই দেয়,
ওকে। সো অর্থাৎ অস্থি আর অস্থিই দিবে। ওকে। কখনো তোমাকে মানে মাসেল আর মাসেল এরকম দিবে না। ওকে। সো অস্থি আর অস্থি যেহেতু দিবে, অর্থাৎ বোন বোন দিবে, অলওয়েজ এটা লিগামেন্ট হয়ে যাবে। ওকে। সো আমি যেটা বলতে চাইতেছি, মা বোন টেন্ডন, বোন বোন লিগামেন্ট। ওকে। সো দেন, আচ্ছা, 2 নাম্বার, মানবদেহের শিশুর জন্মের কত সময় পর একটি অস্থি মানে কত মানে সময় কতটি অস্থি থাকে, তাই না? তো আমরা পড়ে আসছি মানব দেহে জন্মের সময় মোট 300টি অস্থি থাকে। মোট কয়টা অস্থি থাকে? 300টি। ওকে। সো হোপফুলি বুঝতে পারছি। দেন 3 নাম্বার, অবস্থান অনুযায়ী কশেরুকা কত প্রকার? অবস্থান অনুযায়ী কশেরুকা আমরা দেখছি 5 প্রকার। ওকে, কি কি? সার্ভাইকাল বা গ্রীভাদেশীয় কশেরুকা, তারপর কি আছে আমাদের যে আম, তারপরেরটা সার্ভাইকাল, ল্যাম্বার বা কটিদেশীয়র আগে, wait, মানে 4টা মনে পড়তেছে, যে লেম্বার বা কটিদেশীয় কশেরুকা। ওকে। ও থোরাসিক বা থোরাসিক কশেরুকা, লেম্বার বা কটিদেশীয় কশেরুকা, তারপর সেক্ট্রাল কশেরুকা, তারপর হচ্ছে কক্কিক্সিয়াল কশেরুকা। ওকে। সো মাঝে মাঝে ব্লাঙ্ক হয়ে যাই। ওকে। আচ্ছা। সো 5টা। 4 নাম্বার, ইনকাস কিসের অংশ? আচ্ছা, আমরা জানি আমাদের যে কর্নাস্থি, এখানে আমরা পড়ছিলাম ম্যালিয়াস ইনকাস স্টেপিস, আমরা বলছিলাম সিরিয়ালি মনে রাখবো। ওকে। লিখা লাগবে না হোপফুলি। ম্যালিয়াস ইনকাস স্টেপিস এগুলো হচ্ছে আমাদের কি, মধ্যকর্ণের অংশ। ওকে, আমরা কিন্তু বলে আসছি, এবং এগুলো সিরিয়ালি মনে রাখবো। ওকে। তারপর 5 নাম্বার, হাতের কবজি কোন অস্থি দ্বারা গঠিত? হাতের কবজি হচ্ছে আমাদের, মনে রাখবো, আমরা বলছিলাম হাতের যখন কোনো কিছু চাইবে তখন এখানে কার্পাল যুক্ত হয়, আর পায়ের যখন কোনো কিছু যুক্ত হয় তখন আমাদের, যদি আমাদের পা বলতো তাহলে এখানে মূলত টার্সাল হতো। ওকে, টার্সাল যদিও অপশনে নাই, তাও বলে দিলাম। ওকে, টার্সাল। আর ফ্যালাঞ্জেস, হাত ও পা দুই জায়গায় থাকে। ফ্যালাঞ্জেস, হাত পা দুই জায়গায় থাকে। ওকে, হাত প্লাস পা দুই জায়গায় তোমরা ফ্যালাঞ্জেস পাবা। ওকে। সো বাকিগুলো তো জানি, যে মেটাকার্পাল। ওকে, কবজি হচ্ছে, না কবজি না, এটা হচ্ছে তালু। মেটাকার্পাল কি, আমাদের যে তালু আছে, তালু হচ্ছে আমাদের মেটাকার্পাল। কার্পাল কি, আমাদের যে কবজি আছে। ওকে। আর হিউমেরাস কি, আমাদের যে হাতের যে অস্থি। ওকে, সেটাকে আমরা বলি হিউমেরাস। ওকে। সো দেন, আচ্ছা, 6 নাম্বার, গ্লিনয়েড গহ্বরে মাথা আটকানো থাকে কার? আমরা পড়ে আসছি গ্লিনয়েড গহ্বরে মাথা আটকানো থাকে আমাদের হিউমারাসের মাথা। তাহলে সাথে সাথে আমাদের প্রশ্ন আসে, তাহলে ফিমার কোথায় যুক্ত থাকে? আমরা বলে আসছি যে ফিমার যুক্ত থাকে আমাদের অ্যাসিটাবুলাম নামক গহ্বরে। ওকে, অ্যাসিটাবুলাম। এবং অ্যাসিটাবুলাম গহ্বর কোথায় থাকে ভাইয়া? এটা হচ্ছে ইলিয়াম ইস্চিয়াম পিওভিস, অর্থাৎ শ্রোণী অস্থিচক্রের একটা গহ্বর থাকে। ওকে, এটাকে বলা হয় অ্যাসিটাবুলাম, যেখানে ফিমারের মস্তক যুক্ত থাকে। ওকে। আর ক্লিনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক যুক্ত থাকে। তারপর 7 নম্বর, মধ্যকর্ণের হাড়গুলো যে পর্যায়ক্রমে অবস্থিত তা হলো কি? আমরা বলছিলাম যে একটা পর্যায়ক্রমটা মনে রাখার জন্য ম্যালিয়াস ইনকাস স্টেপিস। ওকে, বি নাম্বার অ্যান্সার। 8, বাইসেপস কোন ধরনের পেশি? বাইসেপস হচ্ছে আমরা বলছিলাম যে বাইসেপস অর্থাৎ সামনের পেশি। সো সামনের পেশি ফ্লেক্সেশন বা কাছে আনতে সহায়তা করে, অর্থাৎ এটা হচ্ছে ফ্লেক্সর পেশি। তাহলে এক্সটেন্সর দূরে সরাতে সহায়তা করে কি? ট্রাইসেপস। দূরে সহায়তা করে কি? ট্রাইসেপস। ওকে। সো দেন, অ্যাবডাক্টর অ্যাডাক্টর, আমরা বলছিলাম অ্যাডাক্টর অ্যাডিকশন মানে কাছে আনা, মানে দেহের নিকটে আনা, অক্ষের নিকটে আনা, এটা হচ্ছে অ্যাডাক্টর। তাহলে দূরে সরানো, সো এটা কি আমাদের দূরে সরানো, দূরে সরাতে সহায়তা করে কি আমাদের অ্যাবডাক্টর পেশি। ওকে। সো হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা, দেন যদি আমরা একটু দেখি, 9 নাম্বার, ঠেলাগাড়িতে মাল পরিবহন কোন ধরনের লিভার? এই যে আমরা বলছিলাম না, অনেক অনেক ইম্পর্টেন্ট বা অনেক কোশ্চেন আসে এখান থেকে। সো ঠেলাগাড়িতে, সো আমরা কি বললাম যে কা ঠে নাই, এভাবেই তো পড়ছিলাম তাই না সিরিয়ালটা? সো তার মানে এটা কয় নাম্বারে আসছে? এটা আসছে আমাদের 2 নাম্বারে। ওকে। যদি এটা আমাদের 2 নাম্বারে হয়, তাহলে ঠেলা গাড়ি আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। ওকে, হোপফুলি এইভাবে আর ভুল হবে না। ওকে, মানে এরকম কোশ্চেন আসলে আর তোমাদের ভুল হবে না। ওকে, এখানে কি হবে? কাঠে। ওকে। আচ্ছা, তারপর 10 নম্বর, তরুণাস্থির আবরণকে কি বলা হয়? তরুণাস্থির আবরণকে বলা হয় কি? আচ্ছা, তরুণাস্থি যখন যেখানে থাকবে সেটা হচ্ছে এখানে কন্ড্রিয়াম বা কন্ড্রিন এই টাইপের কোনো একটা শব্দ থাকবে। ওকে। সো কন্ড্রোসাইট এই টাইপের কোনো একটা শব্দ থাকবে। আচ্ছা, তরুণাস্থি যখন থাকবে তখন আবরণ বলছে, পেরিমানি হচ্ছে আবরণ, যেহেতু তরুণাস্থির আবরণ তাই হবে পেরিকন্ড্রিয়াম। ওকে, বুঝতে পারছি তো? পেরিমানি আবরণ, যেহেতু তরুণাস্থি বলছে পেরিকন্ড্রিয়াম। তাহলে অস্থির আবরণকে কি বলবো? পেরিওস্টিয়াম। পেরি যদি হয় আবরণ, তাহলে অস্থির আবরণ পেরিওস্টিয়াম। আর অস্টিয়ন হচ্ছে আমাদের অস্থির বা নিরেট অস্থির একক। ওকে, নিরেট অস্থির একক। আর ম্যাট্রিক্স হচ্ছে যে তরল ধাত্র পদার্থ, যেটা এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। ওকে। সো তারপর
মানে যে ঝির ঝির মানে এরকম যে থাকে। ওকে, ম্যাট্রিক্স। আচ্ছা, কোন অস্থিটি করটিকার অংশ নয়? ওকে, করটিকার অংশ নয়। সো করটিকার মধ্যে আমরা দেখছিলাম যে মানে প্রথম যেটা স্ফেনয়েড, অ্যাথময়েড, তারপর প্যারাইটাল, টেম্পেরাল, এগুলো ছিল আমাদের কি করটিকার অংশ। বাট প্যালেটাইন, মামার জানালায় ভোমার পেলাম, মুখমণ্ডলীয় অস্থি প্যালেটাইন। ওকে, প্যালেট, এটা কিন্তু মুখমণ্ডলীয় অস্থি, প্যালেট মুখমণ্ডলীয় অস্থি। ওকে, প্যালেটাইন, মামার জানালায় ভোমার পেলাম। ওকে, পড়ছি কিন্তু আমরা। তারপর 12 নম্বর, মানবদেহে পায়ের সবচাইতে বড় অস্থি কোনটি? আমরা জানি সবচাইতে বড় অস্থি বা মানবদেহের সবচাইতে বড় অস্থি হচ্ছে আমাদের ফিমার। এবং ফিমার দেখতে কিন্তু যষ্ঠির মতো। আকৃতি কি? আকৃতি যষ্ঠির মতো, যষ্ঠির মতো। ওকে, যষ্ঠির মতো। ওকে, একটু বুঝে নিও। আচ্ছা, তারপর ফিবুলা, ফিবুলা অস্থিটি কোথায় থাকে? ফিবুলা অস্থিটি থাকবে আমাদের যে পায়ে। ওকে, আমরা বলছিলাম কিন্তু টিবিয়া ফিবুলা দুইটাই পায়ে থাকে। যদি আরো কঠিন করতে করতে চাই, ভেতরে কোনটা থাকে বাইরের কোনটা থাকে, ভাই আমরা টিবিকে ভেতরে রাখি, টিবিয়া থাকে আমাদের ভিতরে। ওকে, বলে আসছে কিন্তু অলরেডি। আচ্ছা, তারপর নেক্সট। আচ্ছা, 14 নম্বর, মানুষের নাকে কোন ধরনের অস্থি পাওয়া যায়? আচ্ছা, আমরা কিন্তু বলছিলাম যে শ্বসন, শ্বসন দ্বারা মনে রাখতে। ওকে, শ্বসনের শ দিয়ে কি শ্বাসনালী, ন দিয়ে কর্ণকুহর এবং নাক। ওকে, নাসিকা, নাসিকা বা নাক। ওকে, নাসিকা, কর্ণকুহর, এগুলো কিন্তু আমরা মনে রাখতে বলছিলাম। কর্ণকুহর, আর স দিয়ে কি শ্বাসনালী। এখানে বলছে কি হায়ালিন তরুণাস্থি, তো হায়ালিন তরুণাস্থির উদাহরণ কি হবে আমাদের? শ্বসন দিয়ে আমরা মনে রাখতে বলছিলাম। ওকে, সো নাক কোন ধরনের তরুণাস্থি? শ্বসন। ওকে, বা হায়ালিন তরুণাস্থি। ওকে, সো 15 নম্বর, স্টারনাম মানুষের কোথায় থাকে? সো স্টারনাম থাকবে মানুষের কোথায়? আমাদের যে স্টারনাম, আমাদের যে বক্ষপিঞ্জরে দুইটা, মানে দুইটা অস্থি দ্বারা গঠিত, একটা হচ্ছে স্টারনাম, আর একটা হচ্ছে কি, মানে স্টারনামের তো তিনটা অংশ থাকে, একটা হচ্ছে মানে উপর মানে মেনোব্রিয়াম, দেহ এবং জিফয়েড প্রসেস। ওকে, আর তারপর যে বক্ষ পিঞ্জর বা বকের খাঁচা, সাথে থাকে কি পরশুকা। ওকে, সো বক্ষ পিঞ্জর কিন্তু আমাদের দুই ধরনের অস্থি দ্বারা গঠিত, স্টার্নাম এবং পরশুকা। ওকে, সো বি নাম্বার হচ্ছে অ্যান্সার। 16 নম্বর, পেটেলা নামক অস্থিটি মানুষের মানে কাজ আছে মানুষের কোথায়? আমরা বলছিলাম এটা হচ্ছে মানুষের পায়ের অস্থি বা হাঁটুর অস্থি। ওকে, এবং প্যাটেলা কিন্তু কিন্তু একটা সিসাময়েড অস্থি। ওকে, প্যাটেলা কি একটা, এটা কি একটা সিসাময়েড অস্থি, সিসাময়েড অস্থি, সিসাময়েড অস্থি। ওকে, ত্রিকোণাকার সিসাময়েড অস্থি। ওকে, এটা প্রচুর আসে। আচ্ছা, 17 নম্বর, তরুণাস্থির ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কি দ্বারা গঠিত? এখন তরুণাস্থি যখন বলছে, বুঝো, তরুণাস্থি যখন বলছে তখন নিশ্চয়ই কন্ড্র জাতীয় কিছু হবে। তার মানে অস্টিওসাইট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে তরুণাস্থির ম্যাট্রিক্সকে আমরা বলতেছি কি তাহলে? কন্ড্রিন। ওকে, কন্ড্রোসাইট, সাইট দ্বারা বোঝায় হচ্ছে কোষ। সাইট দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় কোষ। যদি কোষ বলতো তাহলে আমরা কন্ড্রোসাইট দিতাম, বাট কন্ড্রিন যেহেতু, এটা হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, আমরা পড়ে আসছি। 18 নম্বর, কোনটি সিসাময়েড অস্থি? এই যে দেখো, সিসাময়েড অস্থি হচ্ছে আমাদের প্যাটেলা। ওকে, প্যাটেলা হচ্ছে আমাদের সিসাময়েড অস্থি। আচ্ছা, 19 নম্বর, কোন ধরনের যোজক কলা অস্থি বন্ধনী তৈরিতে সহায়তা করে? ওকে, সো অস্থি বন্ধনী তৈরিতে সহায়তা করে আমাদের যে ইউলো ফাইব্রাস টিস্যু, এটা একটু মনে রাখবো। ইউলো ফাইব্রাস টিস্যু আমাদের যে অস্থি বন্ধনী হচ্ছে এটা তৈরিতে সহায়তা করে। এবং এই ইউলোফাইব্রাস টিস্যু কিন্তু আমাদের চর্বির আধার। ওকে, এটাকে বলা হয় চর্বির আধার। প্রচুর পরিমাণে শক্তি থাকে এখানে, চর্বির আধার। ওকে, সো আরেকটা জিনিস মনে পড়লো যে, বলো তো কোথায় আমাদের সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে? ওকে, সো মনে রাখবো আমাদের যে পেশিগুলো আমাদের কাজ করে বেশি, পেশি আমাদের কাজ করে বেশি, তাই পেশিতে মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে। কারণ কি? শক্তি বেশি লাগবে, আর পেশিতে প্রায় 5,000 মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। ওকে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। ওকে, সো এরপর, আচ্ছা, 20 নম্বর, হিউম্যারাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? হিউম্যারাস ও ফিমারের মস্তকে আমরা বলে আসছি ক্যালসিয়াম থাকে বা ক্যালসিফাইড তরুণাস্থি থাকে। ওকে, এটা কোথায়? হিউম্যারাস ও ফিমারের মস্তকে। ওকে, তারপর 21 নম্বর, দেহের প্রায় শতকরা কত ভাগ ক্যালসিয়াম অস্থিতে জমা থাকে? প্রায় 97% ক্যালসিয়াম আমাদের যে অস্থি আছে সেখানে জমা থাকে। ওকে, 22 নম্বর, কঙ্কালতন্ত্রের কাজ নয় কোনটি? কঙ্কালতন্ত্রের কাজ নয় হচ্ছে আমাদের যে বর্জ্য নিষ্কাশন আছে, এই বর্জ্য নিষ্কাশন আমাদের কঙ্কালতন্ত্রের কাজ নয়।
ওকে, সো আমাদের কঙ্কালতন্ত্রের কাজ নেই কি আমাদের বর্জ্য নিষ্কাশন, কারণ কঙ্কালতন্ত্র কোনো ধরনের বর্জ্য নিষ্কাশন করে না। 23 নাম্বার, মানবদেহের মেরুদণ্ড কয়টি কশেরুকা নিয়ে গঠিত? মনে রাখবো মানবদেহের মেরুদণ্ড 33টি কশেরুকা নিয়ে গঠিত। এখানে কি 26টি আছে? 26 থাকলে কিন্তু আমরা এখানে 26 অ্যান্সার দিতাম। ওকে, সো যেহেতু 26 নাই, তাই এখানে আমরা 33 দিব। আর 26 হচ্ছে প্রাপ্তবয়স্কে, আর 33 হচ্ছে কি শিশুদেহ। এখানে মূলত শিশুদেহটাই চাইছে, আর একসাথে সাধারণত দুইটা দেয় না। ওকে, 24 নাম্বার, বিউটি বোন বলা হয় কোন অস্থিকে? আমরা বলছিলাম আমাদের যে ক্লাভিকল আছে, ছেলেদের ক্ষেত্রে ক্লাভিকলকে বলা হয় কালার বোন, মেয়েদের ক্ষেত্রে এই এটাকে বলা হয় বিউটি বোন। ওকে, সো হোপফুলি তোমরা জানো, এটা অনেকবার বলছি আজকে। 25 নাম্বার, মানুষের মেরুদণ্ডের অ্যাটলাস ও অ্যাক্সিসের মধ্যবর্তী সচল সন্ধিকে কি বলে? ওকে, সো আমরা দেখছিলাম হয়তোবা যে অ্যাটলাস ও অ্যাক্সিসের মধ্যবর্তী যে স্থান, এটাকে বলা হয় মূলত পিভট। ওকে, সো না দেখে থাকলে যদি আমরা আবারও দেখিয়ে দিব, অ্যাটলাস ও অ্যাক্সিসের মধ্যবর্তী স্থান কি আমাদের পিভট। এই যে, ওয়েট, এই যে, দেখো ভাইয়া, অ্যাটলাস ও অ্যাক্সিসের এই যে, মানে প্রথম কথা হচ্ছে মেরুদণ্ডের মধ্যে আমাদের যে পিভটের মতো কাজ করে, আমাদের যে মেরুদণ্ড, এটা কি করে আমাদের পিভটের মতো কাজ করে। মেরুদণ্ড যদি আমাদের পিভটের মতো কাজ করে, তাহলে আমাদের এই অ্যাটলাস ও অ্যাক্সিস কোথাকার অস্থি? অ্যাটলাস ও অ্যাক্সিস আমাদের কোথাকার অস্থি? নিশ্চয়ই মানে মেরুদণ্ডের অস্থি। তাহলে এটা কিসের মতো কাজ করবে? এটা হচ্ছে আমাদের পিভটের মতো কাজ করবে। ওকে, সো এটা যে সন্ধি, সচল সন্ধিকে বলা হয় পিভট। ওকে, তারপর গ্লেনয়েড গহ্বর থাকে, 26 নাম্বার যদি আমরা একটু দেখি, গ্লেনয়েড গহ্বর থাকে কোথায়? সো আমরা দেখছি যে আমরা সাম হাতের যে ইয়াগুলো সেগুলোকে আমরা বলি অগ্রপদ, এবং পায়ের যে ইয়াগুলো সেগুলোকে আমরা বলি কি পশ্চাৎপদ। এটা হচ্ছে পায়ের, পাদেরকে বলি অগ্রপদ, কাদেরকে বলি হাতকে। এখন গ্লেনয়েড কোথায় থাকে? মানে ক্ল্যাভিকলের সাথে যে স্ক্যাপুলা থাকে, স্ক্যাপুলার মধ্যে যে গহ্বর থাকে সেটাকে আমরা বলি যে, মানে কি বলে, গ্লেনয়েড গহ্বর। সো এটা কোথায় থাকে? অগ্রপদের থাকে। ওকে, সো পশ্চাৎপদ বা শ্রোণীচক্রে কিন্তু থাকে না। তারপর 27 নাম্বার, মধ্যকর্ণের অস্থি কয়টি? সো আমরা বলছি মধ্যকর্ণের অস্থি হচ্ছে ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিস, এটা হচ্ছে আমাদের তিনটি। ওকে, মেলিয়াস ইনকাস আর স্টেপিস। তারপর 28 নাম্বার, তরুণাস্থিতে তরুণাস্থির অস্থিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ওকে, এটাকে বলা হয় অ্যাসিফিকেশন। ওকে, এটা একটু আমরা মনে রাখবো, তরুণাস্থি যখন অস্থিতে পরিণত হয় এটাকে আমরা বলি কি অ্যাসিফিকেশন। 29 নাম্বার, মানবদেহের কোনটি উপাঙ্গিক কঙ্কালের অংশ নয়? উপাঙ্গিক কঙ্কালের অংশ নয় হচ্ছে আমাদের স্টারনাম। কিভাবে বুঝলাম ভাইয়া? উপাঙ্গিক কঙ্কাল হচ্ছে আমাদের যে বক্ষ, কিসের অংশ? সে বক্ষ পিঞ্জরের অংশ। আর বক্ষ পিঞ্জর হচ্ছে আমাদের যে অক্ষীয় কঙ্কালের উদাহরণ। বক্ষ পিঞ্জর কি আমাদের যে অক্ষীয় কঙ্কাল আছে, যদি তোমাদের একটু দেখাই, আমাদের যে যে বক্ষ পিঞ্জর আছে, এটা কিন্তু এই যে স্টারনাম আছে এর মধ্যে, এটা কিন্তু আমাদের যে অক্ষীয় কঙ্কাল আছে, অক্ষীয় কঙ্কালের অংশ। ওকে, স্ক্যাপুলা এবং বাকি যেগুলো আছে এগুলো সব কিন্তু বক্ষ অস্থিচক্রের অংশ। ওকে, সো হোপফুলি আমরা বুঝতে পারছি। আচ্ছা, দেন যদি আমরা একটু দেখি যে কি বললাম, আমাদের উপাঙ্গিক কঙ্কালের অংশ নয় কি স্টার্নাম, এটা কার? অক্ষীয় কঙ্কালের অংশ। ওকে, সো স্ক্যাপুলা, পিউভিস, শ্রোণী অস্থিচক্রের, ফিউমেরাস, সম্ভবত হিউমেরাস হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, 30 নাম্বার, টিভিও ফিবুলার অস্থি সন্ধি কি? এটা হচ্ছে সিনডেসমোসিস। ওকে, এটা একটু মনে রাখবো, টিভিও ফিবুলার অস্থিসন্ধি কি? সিনডেসমোসিস। ওকে, দেন আমরা যদি আসি, আচ্ছা তোমাদেরকে আমার কাছে একটা প্রশ্ন, যে সূচার তোমরা বায়োলজিতে কোথায় দেখছো? ওকে, আমি আরো বলে দিলাম ঘাসফড়িং চ্যাপ্টারে আছে। সেটা যখন আমরা যখন পড়বো তখন আমরা দেখবো যদিও, তোমরা আমাকে বলবা যে সূচার কোথায় আমরা দেখতে পাই। ওকে, সো 31 নাম্বার, মানবদেহের অক্ষীয় কঙ্কালতন্ত্র গঠিত কি? মানে গঠিত, মানে নিচের অপশনগুলো আমরা একটু দেখবো, যে করটি ও মেরুদণ্ড দিয়ে গঠিত। আচ্ছা, অক্ষীয় কঙ্কালতন্ত্র করটি ও মেরুদণ্ড দিয়ে গঠিত। ওকে, এটা ফাইন, ঠিক আছে। আচ্ছা, দেন সিনেমাটা যদি দেখি, করটি ও দুই জোড়া উপাঙ্গিক কঙ্কাল। আচ্ছা, উপাঙ্গিক কঙ্কাল বলছে, আবার বলছে অক্ষীয় কঙ্কাল। আচ্ছা, অক্ষীয় কঙ্কালের মধ্যে কি উপাঙ্গিক কঙ্কাল আসবে? অবশ্যই আসবে না। আচ্ছা, বি নাম্বার দেখো, মেরুদণ্ড ও বক্ষ অস্থিচক্র। এখানে যদিও এ ও বি অ্যান্সার দিছে, বাট টু বি অনেস্ট, বক্ষ অস্থিচক্র এটা কিন্তু উপাঙ্গিক, মানে এটা কিন্তু বক্ষ অস্থিচক্র কি আমাদের উপাঙ্গিকের অংশ। ওকে, সো তাহলে এটাও কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে না। এটা কখন হইতো? যদি আমাদের এখানে বক্ষ পিঞ্জর দিত। এটা যদি আমাদের বক্ষ অস্থি না হয়, যদি পিঞ্জর হইতো, তখন আমাদের এখানে অ্যান্সারটা এটা রাইট ছিল। বাট যেহেতু বক্ষ পিঞ্জর নাই, তাহলে এটা আমাদের এটাও আমাদের অ্যান্সার হবে না, কারণ বক্ষ অস্থিচক্র হচ্ছে আমাদের উপাঙ্গিক কঙ্কালের উদাহরণ। তারপর মেরুদণ্ড ও স্নায়ুরজ্জু দিয়ে গঠিত। আচ্ছা, সো আমরা মেরুদণ্ডের কথা বলছি, স্নায়ুরজ্জুর কথা কি পড়ছি না? তো তাহলে অ্যান্সার হবে কি আমাদের, মানে স্নায়ুরজ্জু কি আমাদের মানে ইয়ার মধ্যে পড়ে, অক্ষীয় কঙ্কালের মধ্যে পড়ে? সো কথা হচ্ছে করটি
এবং মেরুদণ্ড হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, 32 নম্বর, ইলিয়াম ইস্টিয়াম ও পিউবিসের সংযোগস্থলে অগভীর অংশটির নাম কি? ওকে, এটা হচ্ছে অ্যাসিটাবুলাম। আমরা পড়ে আসছি যে ইলিয়াম ইস্টিয়াম পিউবিসের সংযোগস্থলে অগভীর অংশটির নাম কি? অ্যাসিটাবুলাম। আচ্ছা, 33 নম্বর, মানুষের সুষুম্না কাণ্ডে স্পাইনাল নার্ভ থাকে। ওকে, হ্যাঁ থাকে। সো এখন কয়টা থাকে স্পাইনাল নার্ভ? মানুষের সুষুম্না কাণ্ডে স্পাইনাল নার্ভ থাকে 31 জোড়া। ওকে, সো স্পাইনাল নার্ভ থাকে 31 জোড়া। ওকে, মানুষের সুষুম্না কাণ্ডে। আচ্ছা, 34 নম্বর, ক্যালসিফাইড তরুণাস্থি কোথায় পাওয়া যায়? আচ্ছা, ক্যালসিফাইড ক্যালসিয়াম জাতীয় থাকবে, তাই না? সো এটা নিশ্চয়ই হিউমেরাস ও ফিমারের মস্তকে থাকবে। সো এরকম কিছু একটা আছে কিনা দেখো ভাইয়া, ডি নাম্বারে। ফিমারের অগ্রপ্রান্তে বা ফিমারের মস্তকে কি থাকবে? আমাদের ক্যালসিফাইড তরুণাস্থি থাকবে। বাকিগুলো কিন্তু হবে না। কেন হবে না? দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে আমরা জানি হোয়াইট ফাইব্রাস থাকে বা শ্বেত তন্তুময় থাকে। হোয়াইট ফাইব্রাস, স্তন্যপায়ী। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের হোয়াইট ফাইব্রাস। ওকে, ওকে। সো তারপর এই যে স্তন্যপায়ী প্রাণীর নাকি ওই যে শ্বসন, ওইখানে পাবো আমরা। তারপর মানে শ্বসন যেখানে আমরা পড়ছিলাম সেখানে যে স্তন্যপায়ী প্রাণীর নাকে এই যে শ্বসন দ্বারা কি বলছিলাম? শ্বাসনালী, তারপর কর্ণকুহর এবং নাসিকা। ওকে, সো ব্যাঙের ভ্রূণে এবং যে আমাদের যে আছে কি বলা হয়, যে হাঙর আছে, হাঙরেও কিন্তু আমরা এই টাইপের দেখতে পাই। যদি আমরা একটু দেখি, ওয়েট। আচ্ছা, সো এই যে মানে স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থি, এটা কিন্তু একই সাথে তোমরা বইয়ে নাই, বাট তোমরা এটা দেখতে পাবা। কোথায় দেখতে পাবা ভাইয়া? আমাদের যে হাঙর বা যে আমাদের যে ব্যাঙের ভ্রূণে, এটা এখানে কিন্তু আমরা স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থি আমরা দেখতে পাবো। ওকে, সো এটা একটু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, সো আমরা যদি একেবারে শেষ প্রান্তে চলে আসছি, সো বুঝলাম আমরা। তারপর হচ্ছে কি 35 নম্বর, ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের পেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য? ওকে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে কোথায়? আমাদের হৃৎপেশি যে আছে, আমাদের হৃৎপেশিতে থাকবে কি? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে আমাদের হৃৎপেশিতে। ওকে, সো নেক্সট, আলনা কিসের অস্থি? ওকে, আলনা হচ্ছে আমাদের, আমরা বলছিলাম রেডিয়াস আলনা, নিশ্চয়ই এটা হাতে থাকবে, তাই না? সো হাতে থাকবে কি? আমাদের বাহু, বাহুর অস্থি কি? আলনা, রেডিয়াস আলনা। আচ্ছা, 37 নম্বর, মানবদেহে লিগামেন্ট বা বন্ধনী কোথায় থাকে? লিগামেন্ট বা বন্ধনী থাকে কোথায়? যে আমরা বলছিলাম বোন বোন, কি বলছিলাম? মা বোন টেন্ডন, বোন বোন লিগামেন্ট, কি বলছিলাম? বোন প্লাস বোন যদি হয়, তখন আমাদের কি হবে? এই যে লিগামেন্ট আছে, এই লিগামেন্ট হবে। ওকে, সেটা কোথায় থাকবে? বোন বোন মানে কি? অস্থি। বোন মানে কি? অস্থি। তার মানে অস্থির যে সংযোগস্থল আছে, এই অস্থির সংযোগস্থলে আমাদের লিগামেন্ট থাকবে। ওকে, সো হোপফুলি তোমরা ক্লাসটি বুঝতে পারছো। অ্যান্ড ক্লাসটি কেমন লাগলো আমাকে জানাতে পারো। অ্যান্ড ক্লাসটি ভালো লাগলে একটা লাইক দিতে পারো। অ্যান্ড দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। এরকম আরও ক্লাস চাও কিনা তোমরা জানাতে পারো। ওকে, সো টাটা।